সে আতঙ্কিত জলদগম্ভীর গলার আওয়াজ কর্ণগোচর হতে সম্বিত ফিরল কৌরি। নিজের কোমল শরীরের অবস্থানটা ঠিক কোথায় ঠেকে রয়েছে বুঝে উঠতে ভূমিকম্প বয়ে গেল সর্বাঙ্গে। মুহূর্তে বিদ্যুৎ গতিতে ছিটকে সরে গেল সে। বিস্মিত নজর নিবনের ধীর মুখের পানে ফেলল। মানুষটা তাকে আঁকড়ে ধরেছিল আর সে বুঝে উঠতেই পারেনি এমন বেখালিতে ছিল সে। আশ্চর্য, এটা হওয়ার ছিল। আর ওসব কি বলল মানুষটা? সে তার মায়ায় জাদু করেছে, তাও আবার কাকে কাকে? মানেটা কি? নিবানের স্থির শান্ত নজরে নজর পড়তেই ইভানের বলা কথাগুলো মনে পড়ে গেল তার। মুহূর্তেই অস্বস্তিতে নজর এলোমেলো হয়ে পড়ল। নজর নামিয়ে নিল। কার সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতেই বুকের ভিতরের যন্ত্রণাটার দুকবুকানি দ্বিগুণ হারে লাফাতে থাকলো। তার নিঃশ্বাস ঘন হলো, পা ছটফটিয়ে উঠল জায়গা ত্যাগ করার জন্য। হঠাৎ মনে পড়ল ড্রয়িং রুমে বসা খুব চেনা মুখ দুটো। চোখের ভ্রম নয় তো, নাকি দিনে দুপুরে চোখ মিলেও স্বপ্ন দেখছে সে? না হলে তারা আসবে কোথা থেকে? ভাবতেই সামনের মানুষটাকে ভুলে ড্রয়িং রুমের দিকে ফের তাকালো। না, তার চোখের ভ্রম নয়, আর না দিবালোকে দাঁড়িয়ে এসে স্বপ্ন দেখছে। সত্যি তারা এসেছে। কেন এসেছে? তাকে নিয়ে যেতে? ড্রয়িং রুমে বসা সুঠমদের ছেলেটার এলোমেলো নজর উপরের দিকে পড়তেই মুহূর্তেই কয়েক কদম পিছে সরে গিয়ে নিজেকে আড়াল করে নিল কৌরি। আগে পিছে না তাকিয়ে এলোমেলো কদমে দ্রুত এগোলো মান্যতার রুমের পানে। ওই ড্রয়িং রুমে বসা লোকটা সম্পর্কে তার আপন চাচাতো ভাই। বাপের এক ছেলে হওয়ার সুবাদে ছোটবেলা থেকে অতিরিক্ত রাগী, জেদি আর একগুঁয়ে স্বভাবের। যেটা বলবে সেটাই হতে হবে, না হলে কে মা কে বোন আপনজন সব ভুলে ব্যবহার হয়ে যায় হিংস্র পশুর ন্যায়। স্বভাবের লোকটার চরিত্র খারাপ না থাকলেও ব্যবহার সে অমানুষ। বাজে ছেলেদের সঙ্গ পেয়ে সে ব্যবহারের সাথে সাথে চরিত্রটাও নষ্ট হয়ে গিয়েছে। বাপের এক ছেলে হওয়ায় যখন যেটা চেয়েছে সেটাই পেয়ে বিগড়ে গেছে। এমন তেমন বাপও কখনো শাসন পালন করেননি। বংশের প্রদীপ, তাতে আবার পুত্র সন্তান। আল্লাহ দিয়ে দিয়ে এমন পরিণতি। ভরাডুবি নৌকা। আগে রাগ জেদ ব্যবহার খারাপ থাকলেও চারিত্রিক বিষয়টা খারাপ ছিল না। এখন তো মদ গাঁজা আসক্ত হয়ে চরিত্রটাও নষ্ট করে ফেলেছে। আর সে বাজে চরিত্রের প্রতিফলন ঘটিয়েছে তার সাথে। কবে থেকে ওই উগ্র মস্তিষ্কের নাহিদ ভাই নামক ছেলেটা তাকে পছন্দ করে এটা কৌরির জানা নেই। জন্মসূত্রে চাচাতো ভাই বোন হিসাবে জানা বোঝা তাদের। সে ভাই বোনের সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে কখনো কিছু ভাবতে হবে এটা কখনো আশা করেনি বা ভাবেনি কৌরি। তবে জ্ঞান বুদ্ধি হওয়ার সাথে সাথে সে ভাবনা তাদের ভাই বোনের সম্পর্কে দেয়াল উঠিয়ে সেখানে জন্ম দিয়েছে একরাশ ঘৃণিত অনুভূতি। পাশাপাশি বাড়ি তাদের। কৌরি বুদ্ধি হওয়ার পর দেখেছে সব তাদের সীমানা ভাগ করে নিয়ে আলাদা আলাদা বাড়ি করা। সব বাড়িতে কম বেশি যাতায়াত থাকলো। মেজ চাচাদের বাড়িতে যাওয়ার বিশেষ নিষেধাজ্ঞা ছিল কৌরির। নিষেধাজ্ঞা বাবা এবং দাদির দুজনের পক্ষ থেকে ছিল। মেজ মা পছন্দ করতো না ও বাড়িতে যাওয়া, বিদায় কৌরিও যেত না। তবে যখন আস্তে আস্তে বড় হতে থাকলো, নাহিদের উগ্র আচরণ সম্পর্কে জানতে বুঝতে থাকলো, তখন কৌরি বুঝলো কেন ও বাড়িতে তাকে যেতে দেওয়া হতো না। হয় না, কারণে অকারণে মা বোনদের সাথে তুই তুকারি করে বাজে আচরণ করা, এমনকি গায়ে হাত তোলা, মুখে অশালীন বাজে ভাষা ব্যবহার করা, বড় ছোট কাউকে মান্য করে কথা না বলা, বখাটে ছেলে পুলেদের সঙ্গে মেলামেশা, পড়ালেখা বাদ দিয়ে রাত নেই বিরাত নেই সারাক্ষণ এই মোড়ে সেই মোড়ে আড্ডাবাজি করা, তা নিয়ে কেউ কথা বললে তার সাথে উগ্র আচরণ করা। ছোটবেলা থেকে এগুলো করে এসেছে ছেলেটা। কখনো মুরব্বি মানেনি। বাড়িতে অবাধ নালিশ এসেছে। রাস্তাঘাটে বাপ বাচ্চাদের দেখলে চেনা পরিচিত বিভিন্ন মুরব্বীরা বলতো, ভালো বংশের ছেলে হয়ে এত উগ্র মস্তিষ্কের কেন ছেলেটা? কাউকে মান্য করে কথা বলে না। আর যে ছেলে মুরব্বি মানে না সে ছেলে মানুষ হওয়াই নয়। আর কত কথা। আর সে ছেলেকে কেই বা পছন্দ করবে? কৌরির বাবা তো নাহিদ বলতে ভীষণ অপছন্দ ছিল, বিদায় ও বাড়িতে যাওয়াও বিশেষ নিষেধাজ্ঞা ছিল। মেয়ে দেখতে শুনতে মন্দ নয়, কারণ আবার নিজের মেয়ের প্রতি নজর চলে যায় আর সর্বনাশী কি কাণ্ড ঘটে বসে, এই আশঙ্কায়ও বাড়িতে যাওয়াটা আরও বিশেষ নিষেধাজ্ঞা ছিল, যেটা দাদিয়াপা সরাসরি দিনে দুবেলা মুখে আওড়াতেন।
আর তাই ঘটেছিল। কৌরি যখন ক্লাস 8-এ পড়ে তখন কৌরির বাবার কাছে হঠাৎই একদিন বিয়ের প্রস্তাব নিয়ে বসে নাহিদ। প্রস্তাব তো নয়, সে চড়াও গলা জানিয়ে দিয়েছিল কৌরিকে সে বিয়ে করতে চায়, তাকে যেন অন্যত্রে বিয়ে দেওয়া না হয়, কারণ সে জানতো তার সাধারণ কথায় কখনো কৌরির বাবা মানবেন না। এমনিতেই মানতো না এটাও জানতো, বিদায় হুমকি ধামকি দিয়েছিল। আর এই হুমকি ধামকির প্রস্তাবে কৌরির বাবা ভীষণ রেগে গিয়ে বাজে ব্যবহার করেছিলেন নাহিদের সাথে, এমনকি গায়ে হাতও তুলেছিল পর্যন্ত। বাইকে ডেকেও ছেলের হয়ে নানাবিধ কথা শুনিয়েছিলেন। ছেলেকে ওনার মেয়ের থেকে সাবধান থাকতে বলেছিলেন। নিজের বংশের ছেলে হলে কি হবে, যে ছেলের আচার ব্যবহার উঠবোস ভালো নয় সেই ছেলে ওনার মেয়েকে বিয়ে করার স্পর্ধা দেখিয়েছে, আবার ওনাকে হুমকি ধামকি দিচ্ছে, এটা কখনই মানবে না তিনি। দরকার হলে মেয়েকে ফকির ভিখারির হাতে তুলে দেবেন, তা না হলে মেয়ের পাত্র হিসেবে যদি কাউকে না পান নদীতে ভাসিয়ে দেবেন, তবুও বাইরে উগ্র মস্তিষ্কের ছেলের হাতে কখনোই তুলে দেবেন না। একটা সময় গিয়ে এই বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে ভীষণ মনোমালিন্য হয়, দুই পরিবার বলতে কৌরির বাবা ও চাচার মধ্যে। তারপর থেকে শুরু হয় কৌরির জীবনে স্বাধীনভাবে চলাচলের প্রতিবন্ধকতা। সেই ঝামেলা শেষ হওয়ার পর কিছুদিন চুপচাপ ছিল নাহিদ, তবে কৌরির ক্লাস 9-এ ওঠার পর আবারও শুরু হয়ে যায়। তাকে কনভিন্স করার চেষ্টা করে, কনভিন্স তো নয়, সে উগ্র মেজাজের হুমকি ধামকি। কোনো মেয়েকে কি আর সে হুমকি ধামকিতে কনভিন্স হওয়ার কথা নয়। কৌরিও সে এসব হুমকি ধামকির আচরণে নাহিদের প্রতি কনভিন্স হওয়ার তো দূর, আরও তীব্র ঘৃণা জন্মাতে থাকে। বাড়িতে তো বাবা আর দাদি আপার কারণে ঢুকতে পারতই না ওই মানুষটা, তাই স্কুল কলেজে যাতায়াতের রাস্তায় উল্টোপাল্টা কথাবার্তা বলে হুমকি ধামকি দিত, বকাটে ছেলেদের মতো আচরণ করত, উঠিয়ে নিয়ে বিয়ে করার হুমকি ধামকিও দিয়েছে। সেসব দাদি আপাকে বাড়ি এসে বলতো কৌরি, তা নিয়ে আবার অশান্তি ঝামেলা শুরু হয়। আর সেই ঝামেলার নতুন উৎপত্তি শুরু হয় কৌরির বাবার সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রেখে তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি ধামকিতে। কৌরির বাবা সেবার প্রচণ্ড রেগে গিয়ে ভাইকে ডেকে বলে বসলেন, ছেলেকে সোজা করতেন না হলে এরপর যদি নাহিদ আরও একবার কৌরিকে নিয়ে উগ্রতা দেখায় তবে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন। কৌরির বাবা একজন হাই স্কুলের টিচার ছিলেন, ভালো টিচার হিসাবে সবাই ওনাকে বেশ সম্মান করতেন, মান্য করেও কথা বলতেন। বংশ পরিচয়েও সমাজে ওনার একটা উচ্চ স্তরের সম্মান ছিল। গ্রামের চেয়ারম্যান মেম্বারদের সাথেও স্বাভাবিক উঠবস ছিল, বিদায় কৌরির বাবা আইনগত ব্যবস্থা নিতে চাওয়ায় উগ্র মেজাজের ছেলে হুমকিতে না দুললেও ছেলের বাবা হয়তো সেই হুমকিতে কিছুটা দুলেছিলেন। কিভাবে কি করে যেন ছেলেকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা রাখতে পেরেছিলেন। তবে নাহিদের বাজে নজর যে তখনও কৌরির পানে ছিল এটা কৌরিও বেশ জানত। সবসময় দাদি আপার আদেশ নিষেধ অনুযায়ী সাবধানে চলাফেরা করত, তবুও কি কাজ হয়েছিল? হয়নি। সেদিন যদি দাদি আপা সময় মতো না আসতো তবে আজ কি আর এখানে থাকা হতো? ওই অমানুষের বাজে স্পর্শের জন্য হয়তো ধর্ষিতা তকমা গায়ে লাগিয়ে ওই অমানুষটাকে বাধ্য হয়ে বিয়ে করা লাগতো, যেমনটা ওই অমানুষটা প্ল্যান করেছিল। আর খালি বাড়িতে তাকে একা পেয়ে তার ঘরে ঢুকে মাতলামি করে কথাগুলো বলেছিল তাকে। তোর বাপের তোকে নিয়ে খুব দিমাগ, তাই না? হবে না কেন? বুড়ো বয়সের ফুর্তির সন্তান বলে কথা, দরদ তো উতলে থাকবেই। তবে আমি কি বলেছিলাম? তার এই ফুর্তির সন্তানকে আমি আদর দেব না, শয়তান বদমাশ হতে পারি তাই বলে বউকে আদর করব না, এটা হয়? এটা তোর বাপে বুঝলো না কেন? আজ বুঝিয়ে দিতে আসছি আমি তোকে। আজ আমি ভরপুর আদর শখ দিয়ে তোর ওই দিমাগধারী বাবাকে বুঝিয়ে দেব যে তোকে বিয়ে করার পর ঠিক কতটা আদর ভালোবাসা রাখতাম আমি। আর এমনিতেই আজ যদি তোকে একটু আদর শখ দেয়, কাল নির্দ্বিধায় তোর দেমাগিওয়ালা বাপ নিজ থেকে আমার হাতে তোকে তুলে দিতে বাধ্য হবেন। সময়টা ছিল ডুবু ডুবু সন্ধ্যা। দাদি আপা পাশের বাড়িতে কোথায় একটা গিয়েছিলেন, আর বাবা আসরের নামাজ পড়তে গিয়ে বাড়িতে তখনও ফেরেননি। ফেরার কথাও ছিল না, কেননা তিনি আসরের নামাজ পড়ে বাহিরে ওনার সমবয়সী মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে একেবারে মাগরিবের নামাজ পড়ে ফেরেন। পাশাপাশি চাচা চাচিদের বাড়ি থাকতেও সেদিন নাহিদের ড্রাগ নিয়ে চোখ মুখ লাল লাল করা মাতাল অবস্থা দেখে আর ওসব নোংরামো আবল তাবল কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েছিল কৌরি। চিৎকার চেঁচামেচি করবে গলা দিয়ে যেন আওয়াজ বের করতেও সেদিন ভুলে গিয়েছিল। মনে হয়েছিল সে ঘুমিয়ে ঘুমিয়ে নিত্যদিনের ন্যায় ওই অমানুষটাকে নিয়ে স্বপ্ন দেখছে, কিন্তু না, নিজের গায়ের ওড়নায় যে টানটা পড়েছিল গলা ছেড়ে চেঁচিয়ে উঠেছিল সে। তারপর তার গলা ছেড়ে
চিল্লাপাল্লা কান্নাকাটিতে পাশের বাড়ি থেকে দাদি আপা সহ চাচিরা ছুটে এসেছিলেন। তখন ওই অমানুষটা তাকে হুমকি ধামকি করে বাঘের থাবায় নেয় গাল চেপে ধরে তার কান্না চেঁচামেচি বন্ধ করাতে ব্যস্ত। কি বিভস্ত সন্তানটা ছিল সেদিন, মনে উঠতে গা শিউরে ওঠে। নিজের সাথে করা ওই অমানুষটার আচার ব্যবহারগুলো মনের দুয়ারে বেসে উঠতে তিক্ততায় ভরে উঠল মন। রাগে ঘৃণায় রি রি করে উঠল শরীরের রন্ধ্রে রন্ধ্রে বিচরিত রক্ত। ওই অমানুষটার জন্য বাড়ি ছাড়া হতে হলো। চলে এসেছে নিজের চেনা পরিচিত সব কিছু ছেড়ে, তারপরও পিছু চালো না জানো একটা। এলোমেলো পথচারণে মান্যতার রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দিল সে। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে স্তব্ধ নজরে শুধু কৌরিকে অবলোকন করে গেল নিবান। মেয়েটাকে আজ অসম্ভব অস্বাভাবিক দেখাচ্ছে। লজ্জা ভয় জড়তা মূলক আচরণ প্রয়াসী কৌরির মধ্যে খেয়াল করেছে নিবান। তাই বলে এরকম অস্বাভাবিক আচরণ তো করতে কখনো দেখেনি মেয়েটাকে। তবে আজ হঠাৎ কি হলো মেয়েটার? সামনে তাকালো নিবান। ড্রয়িং রুমে বসা ভদ্র সভ্য হয়ে বসা ছেলেটার পানে গিয়েই বিঁধল নজর। তবে কি কৌরিকে এখানে পাঠিয়ে দেওয়ার কারণ ড্রয়িং রুমে বসা ওই ভদ্র সভ্য ছেলেটা? বিশাল বড় ড্রয়িং রুমটা নামি দামি জিনিসে দিয়ে বেশ আভিজাত্যপূর্ণ সাজে পরিপাটি করে সাজানো গোছানো, যে কারো নজর বলে দেবে রুচিশীল হাতের কারুকার্য। অবশ্যই টাকা থাকলে কি না করা যায়। যেখানে বাঘের চোখ মেলে বড় ভাই আহসান হাবিবের কয়েকজন শহরে বন্ধু আছেন, তেমন যে একজন ঘনিষ্ঠ বন্ধু আছেন এটা আরশাদ হাসান জানতেন, আর জাহিদ সাহেবকে দেখেছেন। লোকটার অর্থ সম্পদ আছে, শহরে বাড়ি গাড়িও আছে, এটাও জানতেন। তবে লোকটা এত বিত্তশালী এটা জানা ছিল না ওনার। ড্রয়িং রুমের সিঙ্গেল সোফায় বসে আছেন আরশাদ হাসান। ভিতরে ভিতরে অস্বস্তিতে ঘাট হয়ে বসে আছেন তিনি। কি দিয়ে কথা শুরু করবেন বুঝতে পারছেন না। ছেলের জেদ মেনে এক প্রকার বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে ওনার, যেটা মোটেও উচিত হয়নি সেটা এখন সে বুঝতে পারছেন। কিন্তু কি করবেন? ছেলের একটাই জিদ, গৌরীকে তার চাই, যে কোনো মূল্যেই চাই। হাতের নাগালে থাকলে না হয় ছেলের বাসনা পূরণ করতে অসুবিধা হতো না। রাজ্যসহ রাজকন্যাকে যে কোনো মূল্যে উসুল করা যেত, কোনো ব্যাপার ছিল না। কিন্তু ওনার মা বুদ্ধিমানের মতো কাজ করে মেয়েটার বাপ মরতে না মরতে ওনাদের নাগাল থেকে বের করে দিয়েছেন। এখন এই ক্ষমতাধারী বিত্তশীল পরিবার থেকে মেয়েটাকেও বের করা সহজ হবে না, বেশ বুঝতে পারছেন তিনি। তবুও মেয়ে যখন তাদের চেষ্টা করে দেখা যাক। আখেরি লাভ তো ওনারই, রাজকন্যা পাবে ছেলে, আর রাজকন্যার বাপের রেখে যাওয়া রাজ্য হবে ওনার। তবে চেষ্টা করতে ক্ষতি কোথায়? আসলে আমরা এখানে এসেছি আমাদের মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। নিজের সবকিছু থাকতে পরে বাড়িতে এভাবে আর কতদিন পরে থাকবে মেয়েটা? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানতে ইচ্ছুক। বিয়ে নেই শাদী নেই, হঠাৎ মেয়েটা কোথায় গায়েব হয়ে গেল? না জেনে না বুঝে আমাদের প্রতি, মেয়েটার প্রতি সবার একটা বিরূপ দৃষ্টি ভঙ্গি, যার কোনো উত্তর দেওয়া যায় না। আমরা চাচাচাতি থাকতে আমরা কি বুঝে করি কে এখানে পাঠালেন বুঝলাম না। ড্রয়িং রুমের 4 আসনের বসার সোফাটার মধ্যবর্তী আসনে বসে আছেন জাহিদ সাহেব। খবর পেয়েছেন সকাল সকাল ওনার সাথে দেখা করতে কৌরির বাড়ি থেকে লোক এসেছেন। কারা আসতে পারেন বুঝতে সমস্যা হয়নি ওনার। তবে সেদিন ফোনে কথাবার্তা বলার পরও যখন এ বাড়িতে আসার স্পর্ধা দেখিয়েছেন, তখন তো কথা বলাই দরকার। কথার প্রেক্ষিতে কথা বলতে যাবেন তিনি, তার আগে সেখানে উপস্থিত হলো ইভান। বাবার বাপাসের খালি জায়গাটায় বসতে বসতে বলল, তা আপনার আম্মু কৌরিকে এখানে কেন পাঠিয়েছেন? বুঝতে যখন পাচ্ছেন না তখন কিন্তু আপনাকে আপনার আম্মার কাছে সুন্দর করে শুনে বুঝে তারপর এখানে আসা উচিত ছিল। আর তার থেকেও ভালো হতো যখন আপনার ভাই মারা গিয়ে কবর শুতে পারলেন না, তার আগেই তড়িঘড়ি করে ওনার মেয়েটাকে কেন একটা অজানা জায়গায় পাঠানো হচ্ছে সেটা জানাটা। তখন আপনি এত আদরের চাচা সাহেব কোথায় ছিলেন? জাহিদ সাহেব সুধাছাপটা কথাবার্তা বলতে চেয়েছিলেন। কৌরিকে নিতে এসেছে তার চাচা, আর তিনি জেনে শুনে মেয়েটাকে নরকে ঠেলে দেবেন না। কিন্তু ইভান যেভাবে কথা শুরু করলো ওনার চিন্তাভাবনার থেকেও আরও এক ধাপ উপরে। নীরবে হাসলেন। ইভানকে শাসন বারণ না করে আরশাদ হাসানের মুখের দিকে তাকালেন। নজর অপ্রস্তুত হয়ে গেল আরশাদ হাসানের। কে এই ছেলে না জানলেও ছেলেটা যে মহা সিহানা সেটা বুঝতে পারলেন। কেমন উড়ে সেই কথার মুখ মেরে দিল।
এখন তিনি উত্তরস্বরূপ কি বলবেন? ইভানের বাঁ পাশের সিঙ্গেল সোফাটায় নাহিদ বসেছে। অল্পতে এমনিতেই মাথা গরম হয়ে যায় ছেলেটার। কারো ভালো কথা তার সহ্য হয় না। বরাবরই উগ্র মেজাজে আখ্যা পাওয়া ছেলেটা। ইভানের ইনিয়ে বিনিয়ে বলা কথাগুলো শুনতে মাথা গরম হয়ে গেল। রাগে চোখ মুখ কঠিন হয়ে এলো, হাতও মুষ্টিবদ্ধ হলো। দরদের লোকের দেখি অভাব নেই। এখানে এসেও রূপের জালে ফাঁসিয়ে দরদি লোকজন বানিয়ে নিয়েছে। এখানে আসার আগে বারবার বাবার দেওয়া সাবধানতা বাণী মনে করে নিজেকে আর নিজের তিরিক্ষি মেজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করলো। নাহিদকে লক্ষ্য করে ইভান একটু তার দিকে হেলে গিয়ে ফের বলল, ফুলকড়ির বড় ভাই হিসেবে বোনকে নিতে এসেছেন নাকি ব্যাপার অন্য কিছু ব্রো? আমার নজর তো বলছে আপনি ঠিক সুবিধার মানুষ নন, আর এই অসুবিধার মানুষজনদের কাছ থেকে ফুলকড়িকে ঠিকঠাক রাখার জন্য তাকে এখানে পাঠানো হয়েছে। আমার নজরের ধারণা ট্রু নাকি ফলস? ইভান শেষের কথাটার উত্তর চাইল চোখের ইশারায়। রাগে মাথা দপদপ করতে লাগলো নাহিদের। দাঁতে দাঁত চেপে যত সম্ভব নিজেকে ধরে রাখার চেষ্টা করলো। তবে ইভানের কথার উত্তরস্বরূপ ইভানের দিকে লাল লাল নজরে একবার তাকাতে ভুলল না। সেটা দেখে কৃত্রিম অমায়িক হেসে ইভান ফিসফিসিয়ে বলল, আরে কুল ব্রো, তবে ভুল জায়গায় চলে এসেছেন। যাকে পাওয়ার চিন্তা করে এখানে এসেছেন, ভুলেও আর তাকে পাওয়া তো দূর, চোখের দেখা দেখতে পাবেন বলে তো আমার অন্তত মনে হচ্ছে না। কোন রূপ আশা দেখছি না আমি। আপনিও আল্লাহর আস্তে আশা ছেড়ে দিন, তাতে আমার মনে হয় আপনারই ভালো হবে। ঠান্ডার মাথার ঠান্ডা গলার হুমকি, তাতে অপরপক্ষের মানুষটা ভয় পেল কিনা বোঝা গেল না। ঠাই যেভাবে বসেছিল সেভাবেই বসে আছে। উপর থেকে ইভানের আর নাহিদের আলাপন কপাল কুচকে দেখলো নিবান। ইভান হাজির হতেই মন কৌতূহলী হয়ে উঠল। সামনে নজর রেখে একে একে প্রতিটি সিঁড়ির ধাপ পার করে ড্রয়িং রুমে এসে জাহিদ সাহেবের অন্যত্র পাশে বসলো। তবে মনোযোগ বা আগ্রহ সামনের দুজনের পানে মোটেও রাখলো না। সামনের টেবিল থেকে পেপার হাতে নিয়ে সেটাতে মনোযোগ দিল। মনে হলো সে বিশেষভাবে এখানে পেপার পড়তে এসেছে, কিন্তু বিষয়টা তো মোটেই তা নয়। নজর পেপারে থাকলো, কান সজাগ পাশের মানুষগুলোকে ঘিরে। সেটা বুঝে হাসলো ইভান। তার কোলাহল মুক্ত শান্তিপ্রিয় দাদাবাই নিজের শান্ত পরিবেশের রুম রেখে, স্টাডি রুম রেখে এখানে মানুষের কথাবার্তার মধ্যে এসেছেন পেপার পড়তে। মহা আশ্চর্যের বিষয়। আর এই মহা আশ্চর্যের বিষয়টা ঠিক কি সেটা ইভানের ভালো রকম জানা আছে। আরশাদ হাসান এবং নাহিদ দুজনে দেখে চিনতে পারল এই সেই ছেলেটা, সেই ছেলে সেদিন কৌরিকে এখানে নিয়ে এসেছিল। নাহিদের সূক্ষ্ম নজর নিবানকে পর্যবেক্ষণ করলো। কারণটা সেদিনেরই। সে যখন কৌরিকে এখানে আসতে দেবেন না বলে হুমকি ধামকি মাতলামো শুরু করেছিল, লম্বা চওড়া পেটানো শরীরের ছেলেটা তীক্ষ্ণ নজরে তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলেছিল, কোথায় আর কার সামনে দাঁড়িয়ে হুমকি ধামকি দিতে হয়, মাতলামো করতে হয়, এরপর জেনে বুঝে করবেন। মৃত বাড়ি না হলে আপনি কে আর আমি কে, আর কার সামনে দাঁড়িয়ে হুমকি ধামকি দিয়ে কথা বলে চলেছেন ঠিকঠাক জানিয়ে বুঝিয়ে দিতাম। বাবা যখন মেয়েটাকে নিয়ে যেতে বলেছেন দ্বিতীয়বার, যে না আমার সামনে আর আপনার ফালতু চিল্লাপাল্লা না শুনি, তবে মৃত বাড়ি বলে ও কিন্তু ধৈর্য সহ্য শক্তি সহবত বলে কিছু আছে, মনে রাখবো না। নিবানের দিকে সুচালো তীক্ষ্ণ নজরে নাহিদকে তাকিয়ে থাকতে দেখে কিছু একটা বুঝে তাকে উদ্দেশ্য করে ফের ফিসফিসিয়ে ইভান বলল, আপনি ফুলকড়ির গে হন না কেন, আমি ইন্টারেস্টেড নয়। তবুও বলছি, তাকে নিয়ে ভালো মন্দ যে ভাবনাটা মনের মধ্যে চলছে বা অথবা ভাবছেন, সেই ভাবনাটা এখানেই বন্ধ করে দিন। ওই সদ্য এসে বসা পেপার হাতে নেওয়া মানুষটাকে দেখছেন না, সম্পর্কে উনি আমার দাদা ভাই। ফুলকড়িকে নিয়ে ভালো মন্দ ভাবনার জন্য আপাতত উনি যথেষ্ট। আমার মনে হয় না এখন আর তাকে টপকিয়ে যে কেউ ফুলকড়ি ধরা ছোঁয়ার কাছে ঘেঁচতে পারবে বা ফুলকড়িকে নিয়ে ভাবতে পারবে। আপনি যেই হন না কেন, মনে হয় আপনিও পারবেন না ব্রো। সো ফুলকড়ি বলে আপনার লাইফে বোন অথবা বোনের বাইরে কেউ ছিল, এই ভাবনাটা মাইন্ড আউট করে ফেলুন। বুঝছেন কিছু? আগুনে ঝলসে যাওয়ার মতো সমস্ত শরীর জ্বলে গেল নাহিদের। ইভানের কথার অর্থ বুঝতে তার সময় লাগলো না। মাথার মধ্যে শিরা উপশিরাগুলো ধপধপ করে উঠল কৌরির প্রতি রাগে। কাছে পেলে হয়তো মেয়েটাকে এত সময় নিজের রূপ দেখিয়ে দিত, আশ্রয়ে মেরে ফেলতেও দ্বিধা করতো না। ভীত লাজুক ঘর কোনো মেয়েটার বড় লোক ছেলে দেখে মাথা ঘুরে গেল, নিজের সৌন্দর্য দিয়ে পটিয়ে ফেললো তাকে।
অথচ সে কত কিছু করলো তাকে নিজের করার জন্য, কিন্তু তাকে শুধু ঘৃণার নজরে দেখলো। আর সে ঘৃণা নিয়ে তার সাথে সারা জীবন রেখে দেওয়ার জেদ চেপেছিল এক সময় নাহিদের। আর সেই জেদ বজায় রেখেই এখনও পিছিয়ে লেগে থাকা মেয়ের দেমাগ ভেঙে দেওয়ার প্রয়াস। তবে এখানে বসে হুমকি দামকি দিলে নিজের পিঠ বাঁচানো যাবে না। এটা এ বাড়ির ঐশ্বর্য আর ছেলেদের হাবভাবে বোঝা যাচ্ছে। কৌরিকে এখানে নিয়ে আসার দিনও বুঝেছিল ছেলেটার ওই শান্ত তীক্ষ্ণ চাহনির কথাগুলো তার পাষণ্ড হৃদয় আর শরীরকেও কাঁপিয়ে তুলেছিল। তবে এত সহজে তো সে ছাড়বে না। ছেলেটাকে শাসাতে পেরে মনে মনে বেশ মজা পেল ইভান। সেদিন মা আর বাবাকে কৌরির বিষয়ে কথা বলতে শুনেছিল, মেয়েটাকে এখানে কেন পাঠানো হয়েছে। আর কৌরির বাড়ি থেকে লোক এসেছে শুনতে এখানে এসে ছেলেটাকে দেখে বেশ বুঝেছে এই খবিশ নেশাখোর ব্যাটার জন্য মেয়েটাকে বাড়ি ছাড়তে হয়েছে। তবে খবিশ ব্যাটাকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। ব্যাটার জন্য করে যদি বাড়ি ছেড়ে এখানে না আসতো তবে সে দাদাভাইয়ের জন্য অমন সুন্দরী একটা শান্তশিষ্ট ফুলকড়ি নামক বৌমণি পেত কোথায়। দাদাভাই আর ফুলকড়ির বিয়ে হয়ে যাক, তার পর না হয় একদিন যেচে গিয়ে মিষ্টি মিঠাই নিয়ে ধন্যবাদ দিয়ে আসবে খবিশটাকে। এখন ধন্যবাদ জানালে ব্যাটার দেমাগ বের যেতে পারে। আপনি মেয়েটাকে নিতে এসেছেন, তবে আমি দিতে চাচ্ছি না তাকে। আপনার পাড়া প্রতিবেশী, আশেপাশের লোক, আত্মীয় স্বজনরা কে কি বলেছে আমার জানার দরকার নেই। তবে এই আত্মীয় স্বজনের কথা নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন, মেয়েটার ভবিষ্যতের চিন্তা করে থাকেন, বিয়ে দেবেন কি করে। তবুও বলছি, কৌরির চিন্তা আপনাদের কারো করা লাগবে না। ওর সব কিছুর দায়িত্ব আমার, এমনকি বিয়ে দেওয়ার দায়িত্ব। তবু আমি আপনাদের সাথে ওকে পাঠাতে চাই না, এটাই ফাইনাল। এত সময় পর জাহিদ সাহেবের স্টেট কথায় নিজের গ্রাম দাপিয়ে কথা বলা আরশাদ হাসানও আরও মিয়ে গেলেন। ওনার দুপাশে বসা সামর্থ্য দুই ছেলেকে দেখে আর কোনো কথা বলার স্কোপ খুঁজে পেলেন না। মেয়ে ওনাদের অথচ কথা বলার জোর পেলেন না, বরং ওনার ছেলের সম্পর্কে জেনে শুনো ঠান্ডা মাথায় কথা বলছেন। এটাতে যেন কথার প্রতি উত্তর করতে আরও দ্বিধা করলেন তিনি। তবে আরশাদ হাসানকে প্রতি উত্তর করতে না দেখে মনে মনে বাবার প্রতি বেশ ক্ষুদ্র হলো নাহিদ। নিজে এবার মুখ খুলল, গমগমে গলায় বলল, গৌরী আমাদের সাথে যেতে চায় কিনা সেটা একবার ওর থেকে জানতে চাই আমি। আপনি না বললে তো হবে না, ওর সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে। আমি ওর নিজের মুখ থেকে সিদ্ধান্ত জানতে চাই। নাহিদের বিশ্বাস করি তার চোখের দিকে তাকালে কখনো হ্যাঁ না করে কথা বলতে পারবে না, বাধ্য হবে তাদের সাথে যেতে। সে মনস্কামনাতে কথাটা বলল। কপাল কুঁচকে ফেলল ইভান। গাড় কাত করে বাবার ওপাশে বসা ভাইয়ের দিকে তাকালো। একটু আগের সাবলীলভাবে ধরা পেপারটা এখন খামচে ধরার মতো করে ধরে আছে। নিশ্চয়ই মনে মনে নাহিদের কলিজাটা খামচে ধরেছে। হাসলো ইভান, ঠোঁটে প্রকাশ পেল না হাসিটা, তবে মনে মনে নাহিদকে উস্কিয়ে দিল আরো দু একটা বেফাস কথা বলার জন্য। নাহিদ সাহেবকে চুপ থাকতে দেখে নাহিদ ফের বলল, ওকে ডাকুন, আমি ওর থেকে জানতে চাই ও যেতে চাই কিনা, ওর মুখ থেকে শুনতে চাই। জাহিদ সাহেব নিজের সামনে বসা ছেলেটার স্পর্ধা দেখে অবাক না হয়ে পারলেন না। যার জন্য মেয়েটাকে এখানে পাঠিয়ে দেওয়া হলো তার মধ্যে ভয়, লাজ, লজ্জা, অনুতাপ কোনো কিছুই নেই, বরং লেজ উঠিয়ে মেয়েটাকে নিতে এসেছে। আবার ওনার সামনে বসে গলা চড়িয়ে কথা বলার স্পর্ধাও দেখাচ্ছে। সব কিছু জেনে শুনো ভদ্রভাবে কথা বলছেন বলে সাপের 5 পা দেখেছে। তাই যদি হয় তবে সামনে বসা দুজনের ধারণা খুবই ভুল। তিনি ভালোরও ভালো, খারাপের আবার খুব খারাপ। কিছু বলতে যাবেন তার আগে চোখের ইশারায় নিবান থামিয়ে দিল ওনাকে। হাতে রাখা পেপারটা খুব সাধারণ ভঙ্গিতে টেবিলের উপর রাখলো। সবার নজরে সাধারণ মনে হলো, ইভানের নজর কিছুতেই সেটা সাধারণ মনে হলো না। দাদাভাই সহজে রাগে না, আর রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যায়। মনে মনে একটু আতঙ্কিত হলো ইভান। তমন ইভানকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় নিবান বলল, ইভান, বাবাকে ওনার রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। উনি অসুস্থ, এত সময় বসে থাকতে পারেন না। সেটা বাহিরের লোকজন না জানলেও আমাদের মনে রাখা উচিত। ভিতরে নিয়ে যাও বাবাকে। ফের জাহিদ সাহেবকে উদ্দেশ্য করে বলল, আপনি নিজের রুমে গিয়ে বিশ্রাম নিন, আমি ওনাদের সাথে কথা বলে নিচ্ছি, বিষয়টা আমি দেখছি। নিবান মানেই যে সিদ্ধান্ত নেবে সেটা চোখ বুজে মেনে নিতে বাধ্য জাহিদ সাহেব।
তাই আর না করলেন না, প্রশ্নই উঠল না না করার। এখানে বসে থাকতে ওনার কষ্ট হচ্ছে, ছেলের কথা শুনে হুট করে উঠে যাওয়াটা কেমন দেখায়। তাই নিজের অসুস্থতার বিষয়টা জানিয়ে ইভানের সাহায্যে হুইল চেয়ারে বসে চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন মেহমানদের নাস্তা পানির ব্যবস্থা করতে। যাই সব চলে যেতেই রাজকীয় ভঙ্গিতে গা এলিয়ে পায়ের উপর পা তুলে সোফায় বসলো নিবান। ফের ঠান্ডা গলায় শুধালো, তো কি বলছিলেন যেন, এবার বলুন। নিবানের এই দায়সারা ভাবসাব মোটেই পছন্দ হলো না নাহিদের। আরশাদ হাসান তো সেই থেকে চুপ। পাঙ্গা এমন মানুষের সাথে নেওয়া দরকার যার সাথে পেরে ওঠা যায়, হয়তো সমানে সমানে, নয়তো নিজের ক্ষমতা অর্থ সম্পদের থেকে নিচু স্তরের লোকের সাথে। নিজের ক্ষমতা আর দৌলতের ঊর্ধ্বে গিয়ে উঁচু স্তরের লোকের সঙ্গে পাঙ্গা দিলে তো হয় না, কখনো জেতা চায় না, আশাও করা বোকামি। তিনি বুদ্ধিমান অতি চতুর ব্যক্তি, সেই বোকামিটা করলেন না। সাথে সামনে বসা ছেলেটার বাজ পথকির ন্যায় তীক্ষ্ণ নজর, গমগমে গম্ভীর ধীর গলার স্বর, রাজকীয় বসার ভাবভঙ্গিমা এমনিতেই রুদ্র করে দিয়েছে ওনার শাসনালী। নিবান প্রশ্ন করলো, উত্তরের আশা করেনি, তবুও কিছু সময় চুপ থেকে দেখতে চেয়েছিল তার সামনে বসা মানুষের দুজনের ঠিক সাহস কতটুকু। তারপর মুখ খুলল, গমগমে গলায় বলল, ওর মুখ থেকে উত্তর চাই, তাই তো? মনে করুন আমি নই, ওই বলেছে। ও আসবে না এখানে, আর যাবেও না আপনাদের সাথে। যদি বলেন ওর হয়ে উত্তর দেওয়ার আমি কেউ না, তবুও ওর হয়ে আমি যে সিদ্ধান্তটা নেব সেটাই ওর জীবনের লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন হবে। শেষ কথা যাকে বলে। প্রশ্ন যদি হয় কেন এবং কিসের জন্য, তবে তার উত্তর আমি আপনাদেরকে দেওয়ার বিশেষ প্রয়োজন বোধ করছি না। আর কোনো প্রশ্ন বা উত্তর চাই? আরশাদ হাসান তো কোনো কথাই বলতে পারলেন না, তবে এটা বুঝতে পারলেন কৌরি তাদের নাগালের বহু দূরে চলে গেছে। সাথে এই ছেলের নজরও পড়ে গেছে মেয়েটা। তার সেখান থেকে মেয়েটাকে বের করা সহজলভ্য হবে না। ছেলের পানে চাইলেন, কাঠ হয়ে চুপচাপ বসে আছে সে। হয়তো সেও বুঝে গেছে মেয়েটার নাগাল পাওয়া আর সম্ভব নয়, তবে ছেলের অহমিকায় আঘাত লেগেছে। এর থেকে যে কিভাবে পোহাতে হবে প্রভুই জানেন। হঠাৎ টেবিলের উপর কিছু রাখার শব্দে খেয়াল ভঙ্গ হলো ওনার। দেখলেন এক ভদ্র মহিলা চা কফির ট্রেটা টেবিলের রাখায় মৃদু শব্দ হয়েছে। রানী সাহেবা, ওনাদেরকে ডাইনিংয়ে নিয়ে যান, খাবারের ব্যবস্থা করুন। কৌরির আপনজন বলে কথা, সে যেমনই হোক, আপ্যায়ন তো এমনিতেও হোক আর অমনিতেও করতেই হবে। কি উদ্দেশ্যে কথাটা বলা হয়েছে বিশেষ না বুঝলেও নড়ে চড়ে বসলেন আরশাদ হাসান। ছেলেটাকে গাঢ় হয়ে বসে থাকতে দেখে উঠতে চেয়ে উঠতে পারলেন না। তন্মধ্যে রানী বলল, আসুন, এমনিতেই আপনাদের খাবারের ব্যবস্থা টেবিলে গোছানো হয়েছে, তবে এখানে কথা চলছিল বলে ভাবি সাহেবা চা নাস্তা পাঠালেন। উঠলেন আরশাদ হাসান। এমনিতেই সামনে বসে ছেলেটার সামনে বসে থাকতে কেমন অদ্ভুত লাগছে ওনার। উঠলেই বাঁচেন এমন একটা অবস্থা। সেই তো উঠে দাঁড়ানো। ছেলেকে ডাকলেন, তবে সাড়া না পেয়ে রানী সাহেবাকে অনুসরণ করলেন। তিনি আগে যেতেই কফির মগটা হাতে নিল নিবান, চুমুক দিল খুবই আকর্ষণীয় ভঙ্গিতে। ফের সামনে বসা একগুঁয়ে তেজশ্রী ছেলেটাকে উদ্দেশ্য করে শীতল গলায় বলল, আমাকে দেখলে সবাই খুবই চুপচাপ আর শান্ত মাইন্ডের ছেলে বলে মনে করে, তেমনটাই নাকি আমার ব্যবহারে আর চেহারায় প্রকাশ পায়। আপনারও কি আমাকে তাই বলে মনে হয় যে আমি খুবই ভদ্র, সভ্য আর শান্ত স্বভাবের ছেলে? কথার উত্তর দিল না নাহিদ, তবে অনুধাবন করতে পারল তার সামনে আছে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ধূর্ত একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যাকে নিজের সহজ হোক বা দুর্লভ কথায় বশ করানো বা ভয় দেখানো সহজ হবে না। তাই কথা বলার প্রয়োজন মনে করল না। আর এটাও অনুধাবন করতে পারল তার সামনে বসা মানুষটা তাকে উদ্দেশ্যে প্রশ্ন করল, উত্তর নেওয়ার অপেক্ষায় নেই। নিশ্চুপ থাকা প্রতিপক্ষ ছেলেটাকে নিজের থেকে কম বুদ্ধিমান এটা ভুলেও ভাবল না নিবান। মনে মনে হাসলো, ফের বলতে শুরু করলো, তবে আমি ছেলেটা মোটেও তেমনটা নই। শান্ত শিষ্টতা আমার বাহিরের রূপ, যা দেখে সবাই সেইভাবে বিবেচিত করে আমাকে। আমার ভিতরের রূপটা বাহিরের রূপের প্রকাশভঙ্গির পুরো বিপরীত। অতিরিক্ত বাজে, খুবই ভয়ঙ্কর, নিম্নমানেরও বলা চলে। তবে সেটার বহিঃপ্রকাশের পরিচিতি আমি আবার সবার সাথে পরিচিত করাই না। পরিচয় করাই শুধু তাদের সাথে
যারা আমার অতি অপছন্দের মানুষ, সেটাও মাত্রা রূপ ছাড়িয়ে গেলে। বিশেষ করে আমার প্রিয় মানুষগুলোকে কেউ আঘাত করার চেষ্টা করলে বলতে পারেন তাদের কোনো রূপ ক্ষতি আমার ওই অতিরিক্ত বাজে নিম্নমানের ভয়ঙ্কর হিংস্র আত্মাটাকে জাগিয়ে দেয়। সেখানে কাকে আপনার প্রশ্নের কাঠগড়ায় এনে দাঁড় করাতে চাইছেন আপনার ধারণাও নেই। সুতরাং কোথায় বসে আছেন আর কার সামনে বসে আছেন ভেবে চিন্তে একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন। নাহিদের অপমানে রক্তিম হয়ে ওঠা ক্রোধিত মুখাবয়বের দিকে আরও এক পলক তাকিয়ে কফির মগটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো নিপান। সামনে এগোতে গিয়ে দাঁড়িয়ে পড়লো হঠাৎই, ফের গম্ভীর কণ্ঠে বলল, আর দ্বিতীয়বারে বাড়িতে ওকে নিয়ে যাওয়ার কথা ভেবে পা রাখবেন ও একটু সাবধানে, গভীরভাবে চিনতে মনে রাখবেন আমি মানুষটা যেমনটা সবাই দেখে ভাবে ঠিক তেমনটা নই। মান্যতাকে জোরে ধরে কাঁদছে কৌরি, আর ওই নাহিদ নামক অমানুষটার আচরণগুলো বিবরণ করে চলেছে। মান্যতারও মন খারাপ হলো খুব। ছোট্ট মেয়েটা, তার এতটুকু বয়সে কি না কি দেখেছে। এতটুকু বয়সে মা চলে গেল, তারপর বাবা নামক ছায়াটা, তারপরও কত কিছু সয়ে গেছে এইটুকু জীবনে। কান্না থামানোর জন্য এটা ওটা বলে সান্ত্বনা দিতে থাকলো কৌরিকে। ফের বলল, মন খারাপ করো না, দেখবি বাবা কিছুতেই ওনাদের সাথে তোমাকে যেতে দেবে না। আমার যেতে মানা নেই আপু, বরং আমার বাড়িতে যেতে খুব ইচ্ছে করে। ওখানে থাকতে খুব মন চায়, তবে ওই অমানুষটার জন্য উপায়হীন আমি। ফুপিয়ে কেঁদে কথাগুলো বলল কৌরি। দীর্ঘশ্বাস ফেললো মান্যতা। কি বলে আর সান্ত্বনা দেবে মেয়েটাকে বুঝে আসলো না। হঠাৎ প্রাণোচ্ছল কণ্ঠটা কানে আসতে সেদিকে ফিরল মান্যতা। কান্না থেমে গেল কৌরিরও। আরে শ্বশুর বাড়ি যদি চাও না সেটা বললেই হয়, এরকম ভেবে করে কান্নার কি দরকার? আর যে কেউ তোমাকে নিতে আসলে তোমার বর সহজেই হোক বা যুদ্ধ বিদ্রোহ করে তাকে তোমাকে দিয়ে দেবে ভাবছো কি করে? কান্না থেমে গেল কৌরির। দরজার দোরগোড়ার দাঁড়ানো ছেলেটার উচ্ছ্বসিত কণ্ঠের নির্বিকার কথায় কান্না ভেজা নজর জোড়া হয়ে উঠল অসহায়। এ ছেলে তার মান সম্মান আর কিছুই রাখলো না। সারাদিনে এক দণ্ড শান্তিতে থাকতে দেয় না। যখন তখন যেখানে সেখানে যার তার সামনে ওই লোকটাকে আর তাকে ঘিরে উল্টোপাল্টা কথা বলা শুরু হয়ে যায়। তার নর্মাল প্রেশার বাড়িয়ে দেয়। এখন এমন একটা অবস্থা হয়েছে তার। এই ইঁদুরের ছেলেটা যেখানে থাকে ভুলেও সেখানের ছায়া মারায় না কৌরি। কখন কার সামনে উল্টোপাল্টা কিছু বলে বসে, আর তার না অকালে আক্কা পাওয়ার টাইম চলে আসে। এই ছেলের জন্য না শান্তিতে কোথাও বসে থাকা যায়, আর না মনের দুঃখে শান্তিমতো কাঁদা যায়। এখন যদি ইভান ভাইয়ার কথার বর্ণনা অনুযায়ী তার না হওয়া শ্বশুরবাড়ির আর বরের ডিটেলস সম্পর্কে জানতে চায় মান্যতা আপু, তবে কি হবে? জানতে পারলে কি ভাববে মেয়েটা? আর তার কি লজ্জার শেষ থাকবে? তারপর ওই ভয়ঙ্কর লোকটাকে আর তাকে ঘিরে এইসব কথা যদি বাড়ির সবার কানে যায়, কেমন বিব্রতকর আর অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে। করি শ্বশুরবাড়ি ছেড়ে যেতে চাই না মানেটা কি? আর ওর বরটা আবার কে? গলায় আশ্চর্যতা নিয়ে জিজ্ঞেস করলো মান্যতা। ইভান দরজার সামনে থেকে এগোতে এগোতে বলল, তোকে বলবো কেন? এটা ভুল করি আর আমার সিক্রেট ব্যাপার স্যাপার। তোর মতো পেট পাতলা মেয়েকে বলে আমার না হওয়া বৌমনির আমি সম্মানে ডেকে আনি? অসম্ভব। যে কোনো মূল্যে যুদ্ধ বিদ্রোহ করে হলেও তাকে আমার বৌমনি বলে চাই। ইভানের সতেরো পেঁচানো কথাগুলো মান্যতার কপাল কুঁচকে গেল। নিজের নামের অপমানটাকেও গায়ে মাখানোর সময় পেল না। কৌরির দিকে তাকালো সে। মান্যতা তাকাতেই কৌরির অসহায় মুখটা আরো ছোট হয়ে গেল। সন্দেহভাজন গলায় জিজ্ঞেস করলো, ছোট দাদাভাই এসব কি বলছে করি? তোমার আর ওর মধ্যে কি সিক্রেট চলছে? তোমার আবার হঠাৎ বর শ্বশুর বাড়ি এইসব আসলো কোথা থেকে? উত্তর দিতে পারল না কৌরি। মুখটা আরো ছোট করে ফেললো। ইভানের দিকে অদ্ভুত নজরে তাকাতে চমৎকার হেসে দিল সে। সেটাও অদ্ভুত নজরে দেখলো মান্যতা। ইভানের বলা কথাগুলো না ভেবেচিন্তে হুট করে বলে বসলো, তুই কি কোনোভাবে করিকে এইবারে ছোট বউ বানানোর ইঙ্গিত দিচ্ছিস? আস্তাগফিরুল্লাহ, এসব কি কথাবার্তা? এই গর্ধব আমি একটু আগে কি বললাম? ভুল করিকে আমি আমার না হওয়া বৌমনি বললাম না? আর তুই না ভেবে চিনতে কি আস্তাগফিরুল্লাহ মার্কা কথাবার্তা বলে দিলি? বুঝেছিস তবে কেন আমি তোকে মাথা ফাটা বলি? অমনি অমনি তো আর বলি না। কথাবার্তা কাজকর্ম যেমন, নামও তার তেমন হওয়া উচিত, তাই নয় কি ভুল করি? ও সরি সরি, আমার বৌমনি। কৌরি তো কথা বলতেই ভুলে গেল। এ ছেলের কথার
পাল্টা কথা বলা মানে এক পুকুর ভরাডুবি জলের মধ্যে এক টুকরো ঢিক ফেলা। মান্যতা আশ্চর্য হয়ে বলল, তার মানে? ইয়েস, ফুলকড়িকে আমি দাদা ভাইয়ের বউ বানাবো বলে কনফার্ম করে ফেলেছি। কনফার্ম মানে বিয়ে হোক আর না হোক আমার দাদা ভাইয়ের বউ হবে ফুলকড়ি। অন্য কাউকে আমি মানি না আর মানবও না। মান্যতা ভীমর হয়ে ইভানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, দাদা ভাইয়ের খড়ি? একজন পানির মতো সহজ, অন্যজন পাহাড়ের মতো টিয়ট কঠিন, কিভাবে সম্ভব? নাকি তুই সম্ভব বানিয়ে নিয়েছিস? সম্ভব নয় কেন, আমাদের সবার ফুলকৌড়িকে পছন্দ। এখন কি দাদা ভাইয়ের বউ হিসাবে পছন্দ? দাদা ভাই না মানলে আমরা হরতালে নামবো। আমাদের একটাই দাবি হবে, ফুলকৌড়িকে আমাদের বউমণি হিসাবে চাই। দাদা ভাই আমাদের দাবি না মানা পর্যন্ত এই দাবি চলতে থাকবে। দাদা ভাই মানতে বাধ্য, আর এমনিতেও ও দাদা ভাই মানতে বাধ্য। শুধু দাদা ভাইয়ের বউটার সুমতি আর সম্মতি হলেই হয়। ও তার মানে ছোট দাদা ভাইয়ের এটা নিজস্ব ভাবনা, বড় দাদা ভাই জানে না কিছু। তবে ভাবনাটা মন্দ নয়, কিন্তু তাদের ওই গৌরগম্ভীর দাদা ভাই জীবনে এই দাবি মানবে বলে মনে হয় না তার। ইভান ভাইয়া থামুন না প্লিজ, আমার মাথা কেমন কেমন করছে। আপনার এসব ভয়াবহ উল্টো পাল্টা কথার জ্বালায় কদিন পর দেখবেন আমি রাস্তায় ঘুরছি। ঘুরবে রাস্তায়, সমস্যাটা কোথায়? দাদা ভাই আছে না, বউ রাস্তায় ঘুরবে আর সে বসে বসে দেখবে নাকি, ধরে নিয়ে আসবে। তবুও আমার দাবি মানতেই হবে তোমাকে। গৌরী অযথা আর কথা বাড়ালো না। প্রবাদে আছে না, বিচার মানতে পারি তবে তাল গাছটা আমার। মায়া মায়া মুখটা ছোট করে মান্যতার দিকে তাকিয়ে রইল। মান্যতা সেটা দেখে বলল, ওর মাথার নাট বল্টু আগে থেকে ঢিলা আছে, এটা তো তুমিও জানো। দেখো না, সারাদিন এর পেছনে লেগে থাকা ওর কাজ। আপাতত পড়াশোনা তো নেই, এর জন্য মাথার কল কবজাগুলো আর নড়বড়ে কাজ করছে। এবার তাই তোমাকে নিয়ে পড়েছে, তোমার পিছু লেগেছে। ওর কথা কান দিও না, ওর কথায় কান দিও না। এক কান দিয়ে শোনো আর অন্য কান দিয়ে বের করে দাও। এই তুই ওকে পরামর্শ দিচ্ছিস? নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু। যদিও ননদিনীদের কাজ হচ্ছে কুটনামি করে বেড়ানো। দৃষ্টান্ত আমাদের ফুফুমণি। ওই কি বললি তুই? বাজখাই গলার আওয়াজ শুনে তদাস্ত হলো সব। মুহূর্তেই সবার গুলগাল নজর দরজায় দাঁড়ানো নারীর পানে পড়ল। মান্যতা মিটিমিটি হাসলো। গৌরী চোখ নামিয়ে মাথা নিচু করে বসে রইল। এই মহিলাকে দেখলে কেন জানি না অকারণে তার কলিজায় কম্পন ধরে যায়। পরিস্থিতিতে না বুঝে কখন ছোট বড় কথা শুনিয়ে দেয়। বেকুবের ন্যায় আগলা হাসলো ইভান। ফের টেনে টেনে বলল, ও ফুফুমণি, আপনি তো কত ভালো। আপনি কি আমার মা চাচিদেরকে জ্বালিয়েছেন নাকি? জ্বালাননি তো, আর না কখনো ওনাদের সাথে কুটনামও করছেন। আপনি তো মান্যতাকে বলছিলাম, ও তো আর আপনার মতো নয়। আর বলতে গিয়ে কিভাবে যেন আপনার নামটা মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো। ইস, এই মুখটাও না ইদানিং টোটালি কন্ট্রোল থাকতে চাই না। এত কন্ট্রোল করার ট্রাই করি, কন্ট্রোলই হয় না। আপনি তো মানুষ হোক বা তার মন মস্তিষ্ক বেশ ভালোই কন্ট্রোল করতে পারেন। আমার মুখটা কিভাবে কন্ট্রোল করা যায় বলুন তো ফুফুমণি? জ্বলন্ত নজরে ইভানের দিকে তাকালেন ডালিয়া বেগম। কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বাহিরের একটা মেয়ের সামনে ওনাকে চরম অপমানিত করলো ছেলেটা। একটা সময় ইভানের উপর কৃতিত্ব চলতো ওনার। ছেলেটা ওনার কথা সহজ সরল মনে বিশ্বাস করত, মানত, আর তারই প্রতিফলন অক্ষরে অক্ষরে ঘটাতো। সেই ছেলের হঠাৎই কি হলো? ওনাকে তো মান্যই করে না। কথায় কথায় ছোট বড় কথা শুনিয়ে ওনাকে উচিত জবাব দিতেও ছাড়ে না। বাপের মতো স্বভাব পেয়েছে কিনা, সারা জীবন রাস্তার লোক কুড়িয়ে কুড়িয়ে বাড়িতে নিয়ে এসে আশ্রয় দেবে, আবার তাদের নিয়ে যত সব মাতামাতি ভিড়িত দেখানো। এখন এখানে দাঁড়িয়ে ইভানের সাথে তর্ক বিতর্ক করলে আরও ছোট বড় বেফাস কথা শুনিয়ে দিতে ছাড়বে না ছেলেটা। বিদায় রাগে গজগজ করতে করতে চলে গেলেন তিনি। যাওয়ার আগে অদৃশ্য কারণে কৌরির পানে বিরক্তিময় দৃষ্টি ফেলে তাকে ছোট করে কটু কথা শুনিয়ে যেতেও ভুললেন না। পরের মেয়ে চাচা ভাইরা নিতে এসেছে, দিয়ে দেবে তা না, আহ্লাদ করছেন।
বাড়তি ঝামেলা বাড়িতে ফ্রিতে পুষে রাখতে খুব ভালো লাগে। যত সব আদেক্ষাতাপনা। ইভান মান্যতা জানতো ফুপুমনির হঠাৎ এখানে পথচারণের কারণ কৌরিকে ছোট বড় কথা শোনানো। তিনি শুনেছেন এবং দেখেছেন কৌরিকে নিজের বাড়ির থেকে তার চাচা নিতে এসেছেন, আর তিনি এটাও বুঝতে পেরেছেন এই বাড়ির কেউ কৌরিকে সহজে যেতে দেবে না। তিনি এইসব বিষয় নিয়ে রান্নাঘরে বসে গজগজ করছিলেন মায়ের সাথে। শুনে এসেছে ইভান। সুযোগ পেলে কৌরিকেও যে দু কথা শোনাতে পিছুপা হবেন না এটাও জানা ছিল ইভানের। ফুপুমনিকে এখানে আসতে দেখে সেই সুযোগ দিতে চাইছিল না ইভান। সেটা রোধ করার জন্য ফুপুমনিকে উল্টোপাল্টা কথার জালে ফাঁসিয়ে নিজের দিকে মনোযোগী করতে চাইছিল। তবুও নিজের স্বভাবের বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েই গেলেন। যার যা স্বভাব। মেজাজ খারাপ হলো ইভানের। মাথা নিচু করে থাকা কৌরির পানে এক পলক তাকিয়ে শব্দ করে পা ফেলে চলে গেল সে। পায়ের শব্দে কান ধরে গেল মান্যতার। সেদিকে খেয়াল না দিয়ে কৌরির দিকে ফিরে বলল, মন খারাপ করো না, ফুপুমনির কাজ হচ্ছে সবাইকে খোঁচা দিয়ে কথা বলার। আম্মু, ছোট মা বা কাউকেই বাদ রাখেন না কথা শোনাতে, তাই ওনার কথায় কান দিও না। আমরা কেউ নেই না। মাথা নিচু রাখা অবস্থায় মাথা দুলিয়ে সম্মতি দিল কৌরি। সেটা রেখে দীর্ঘশ্বাস ফেললো মান্যতা। বুঝলো মেয়েটার মন খারাপ তো ছিল, আরো মন খারাপ হয়ে গেছে। ফুপুমনি যে কেন এরকম স্বভাবের বুঝে আসে না মান্যতার। বাহ, বিয়ের কনে দেখি নিজেই এসেছে বিয়ের আমন্ত্রণ জানাতে। বিষয়টা মন্দ না। এখনকার যুগ, এখন তো আর ছেলেরা বিয়ে করতে যায় না, উল্টে মেয়েরা আসে বিয়ে করতে। সেই হিসাবে তোমার নিমন্ত্রণের বিষয়টা কোনো ব্যাপারই না। তা কেমন আছো তন্ময়ী? মা তাহমিনা বেগমের সাথে এ বাড়িতে নিজের বিয়ের আমন্ত্রিত কার্ডটা দিতে এসেছে তন্ময়ী। ভাই গুরুত্বপূর্ণ কাজের জন্য আসতে পারেনি, আর সেও আসতে চায়নি। তবে মা জোর করে নিয়ে এসেছেন। জোর করার কারণ ছিল কিছু কেনাকাটা বাকি আছে, যাবার রাস্তায় তা সম্পূর্ণ করা। আর এ বাড়ির সাথে ভাইয়ের দারুণ একটা সুসম্পর্ক থাকায় আসতে হলো তাকে। তবে এ বাড়িতে তার না আসার মহা কারণটা হলো সামনে দাঁড়ানো অশুভ ফাজিল মানুষটা। মা সবার সাথে ভিতরে কথা বলল এই লোকটাকে এড়াতে তন্ময়ী মান্যতার সাথে ছাদে এসেছে। মান্যতার ফোনে জরুরি কোনো কল আসায় সে কথা বলেছে ছাদের অন্যত্র দাঁড়িয়ে। আর তন্ময়ী ছাদে লাগানো বিভিন্ন নাম জানা অজানা মনোমুগ্ধকর ফলের গাছগুলো দেখছিল। মনে মনে কিছু কারণবশত আতঙ্কিতগ্রস্তও ছিল, আর স্বয়ং সে আতঙ্ক হাজির। তবে ইভানের মজার ছলে বলা কথাগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না, বিদায় চুপ রইল। কি হলো বলছো না যে? কেমন আছো? তবে তোমার চোখ মুখের এক্সপ্রেশন তো বলছে খুবই ভালো আছো। বিয়েতেও খুব খুশি, বর বুঝি দারুণ হ্যান্ডসাম। শেষের প্রশ্নটা ব্রু নাচে জিজ্ঞেস করলো সে। ইভানের কথার মাঝে নিজের জন্য অবজ্ঞতা টের পেল তন্ময়ী। ভিতরে ভিতরে জ্বলল, তবে বাহিরে তা প্রকাশ করল না। ঠান্ডা গলায় বলল, হ্যাঁ খুব খুশি। বুঝতেই যখন পারছেন জিজ্ঞেস করছেন কেন? বিকালের গোধূলি লগ্নে উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েটার মুখের দিকে নির্মিষে তাকিয়ে রইল ইভান। শ্যামবর্ণের নারীরা সত্যি মায়াবিনী হয়, না হলে সে মায়ের রূপে কোনো পুরুষের বুকে উতাল পাতাল তরঙ্গ বয়ে যায় কি করে? চারপাশে এত সৌন্দর্যের ছড়াছড়ি থাকতে সে শ্যামবর্ণ সৌন্দর্যে নজর মুগ্ধ হয় কি করে? আর মেয়েটার ওই গোল গোল চোখ, উফ! সে চোখে নিজেকে অপরাধী হিসেবে বিবেচিত হতে দেখতে শান্ত কণ্ঠে বলল, তুমি অকারণে আমাকে ভুল বুঝে ভুল স্টেপ নিয়েছো তন্ময়ী। তন্ময়ের কালো মনির গোল গোল স্বচ্ছ চোখ দুটো মুহূর্তেই জ্বলে উঠল। গোল ফ্রেমের চশমার আড়ালে সেটাও লক্ষ্য করলো ইভান। তবে ইভানকে পাত্তা না দিয়ে শক্ত গলা তন্ময়ী বলল, আমি কখনো বুঝতেই চাই না আপনার মতো বড় লোকদের ছেলেদের। সেখানে আপনাকে ভুল বোঝাতো অনেক দূরের কারণ। ট্রাউজারের দু পকেটে দু হাত গুজে শটান হয়ে দাঁড়িয়েছিল ইভান। তন্ময়ী কথাগুলো বলতে রাগে হাতের মুঠো শক্ত হয়ে এলো তার। তবে সামনে রমণীকে সেটা বুঝতে দিল না। তন্ময়ীকে ভেদ করে সামনে নজর দিল। মান্যতার সামনের অদূরে মনোযোগ দিয়ে ফোনে কথা বলছে। এবার তন্ময়ীতে মনোযোগী হলো ইভান। মৃদু ঝুঁকলো তার পানে, ফের বলল, তুমি যেটা করলে ভুল নয়, অন্যায় করলে, একদম ঠিক করলে না। ইভানকে তো চেনো না, তোমার জিনিস যখন এবার চিনবে। চার চোখ দিয়ে একটু বেশি দেখে ফেলেছো কিনা? সেকেন্ড দেরি করলো না ইভান, বড় বড় পা ফেলে চলে গেল নিচে। রাগে চোখ মুখ লাল হয়ে গেল তন্ময়ীর।
নিজে মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াবে আর তাকে কথা রাখতে হবে, আর না রাখলে? তুমি কাজটা ঠিক করলে না, নিজের বেলার সব ঠিক। বিয়ে তো সে করেই ছাড়বে, সব ঠিকঠাক, এবার করবে কি? রাগ ক্রোধ ছড়িয়ে মনে মনে ইভানকে ভেঙালো সে। ফের মনে মনে বলল, আমি ইভান, দেখি এবার সেই ইভানে কি করতে পারে। ড্রয়িং রুমে বসে আছেন তাহমিনা বেগম। অনেকক্ষণ যাবৎ একটা মেয়েকে দেখছেন, আর আগেও এ বাড়িতে আসা হয়েছে ওনার, কিন্তু মেয়েটাকে তিনি দেখেছেন বলে মনে হয় না। এখনকার যুগ হিসাবে মেয়েটা বেশ সুশৃঙ্খল, শালীন, শান্ত চলাফেরা, কথাবার্তাও নিম্নগামী, আর সৌন্দর্য তো নজরে পড়ার মতন। কে মেয়েটা? ছেলের বিয়ে দেবেন বলে মেয়ে খুঁজছেন, তবে যেরকম মেয়ে তিনি খুঁজছেন বা চাইছেন সেরকমটাই মিলছে না। তবে মেয়েটাকে জিজ্ঞেস করবে নাকি? মেয়েটাকে তো এত মনে ধরেছে, কৌতূহল চেপে রাখতে পারলেন না। সামনে বসা নিহারিকা বেগমেরকে জিজ্ঞেস করেই ফেললেন, আপা, এই মেয়েটাকে আগে তো এই বাড়িতে কখনো দেখিনি, তাকে আপনাদের আত্মীয় বুঝি? মমতার সাথে অদূরে দাঁড়ানো কৌরিকে দেখিয়ে তাহমিনা বেগম কথাগুলো বলতে নিহারিকা বেগম সেদিকে লক্ষ্য করলেন। ফের মৃদু হেসে কিছু বলতে যাবেন, তার আগে পাশে বসে ডালিয়া বেগম চোখ মুখ কুচকে বললেন, আরে না আপা, আমাদের আত্মীয় টাত্মীয় কিছু নয়, ওই ভাইজানের কোন এক বন্ধুর মেয়ে, বাপ মা মরে গেছে, তাই ভাইজান বাড়িতে এনে বাড়তি ঝামেলা পুষছে। ডালিয়া বেগমের কথা বলা কট্টু বাক্যগুলো তাহমিনা বেগমের মোটেই ভালো লাগলো না, আর নিহারিকা বেগমের তো ভালোই লাগলো না। অন্তত বাহিরের মানুষের সামনে নিজের খোলাসা থেকে না বেরালে কি হতো না? মনে মনে ননদকে প্রবোধন করে তাহমিনা বেগমকে উদ্দেশ্য করে বলল, আসলে ব্যাপারটা তা নয় আপা, মেয়েটা আমাদের রক্তের সম্পর্কিত কিছু না হলেও এক প্রকার আত্মার আত্মীয়। রক্তের সম্পর্ক না থেকেও কত বন্ধন তো তৈরি হচ্ছে, আর সেসব সম্পর্ক আজীবন নিষ্ঠার সাথে চলে আসছে। এই দেখুন, আপনাকে আমাকে রক্তের সম্পর্ক ছেড়ে পড়ে আছি কোথায়, যেখানে রক্তের সাথে পূর্ণ সম্পর্ক নেই, অথচ সম্পর্কগুলো কত কাছের, কত আপন। ওই মেয়েটার সাথে আমাদের সম্পর্ক তেমনটাই, রক্তের সম্পর্কের আত্মীয় না হলেও আত্মার আত্মীয়, আপনজন। আপনার ভাই সাহেবের খুব ভালো একজন বন্ধুর মেয়ে। মেয়েটার মা মারা গিয়েছে জন্মের সময়, আর বাবা মারা গিয়েছেন এই কিছুদিন আগে। আপাতত দাদি আপা ছাড়া কেউ নেই বলতে চাচা চাচিরা আছেন, তবে এখনকার যুগে নিজেরটা বাদে পরেরটা কে দেখে, তাই বলে মেয়েটাকে সম্বলহীন অসহায় নয়, তবে অর্থ সম্পদ ঘর বাড়ি তো সব কিছু নয়, মাথার উপর একটা ছায়া সবার খুব প্রয়োজন, সেখানে মেয়ে মানুষের তো আরো প্রয়োজন, আর সেই প্রয়োজনটুকু শুধু আমরা করছি। অযথা না মেয়েটা এই বাড়িতে থাকছে, আর না আমরা পুষছি। নিজের বিরুদ্ধে গিয়ে ভাবিকে কথা বলতে দেখে ডালিয়া বেগম অসন্তুষ্ট হলেন। ভিতরে ভিতরে ক্ষুদ্র হয়ে বিরক্ত প্রকাশ করলেন। যত সব আদিক্ষেতা প্রবোধন করে উঠে দাঁড়ালেন, মুখ বিজ করে চলে গেলেন। নিহারিকা বেগম দেখলেন, বুঝতেই পারলেন, তবে কিছুই বললেন না। তাহমিনা বেগম সুশিক্ষিত নারী, নিহারিকা বেগমের বলা কথাগুলো বেশ বুঝলেন, আর মেয়ে মানুষের ছায়া হয়ে তাদের পিতা বা স্বামীকে যে কি প্রয়োজন সেটা তিনি খুব ভালো করে জানেন। তাদের লড়াইটা কেমন হয় এটা ওনার শিরায় শিরায় উপলব্ধি আছে। একটু আগের ভাবনাটা ফের মাথা চারা দিয়ে উঠল ওনার। বাবা মা নেই তো কি হয়েছে, মেয়েটা ভালো হলেই হলো। মনে মনে নিজের ভাবনা নিয়ে কিছু সময় তেনমেনো করলেন। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে বেশ বিচক্ষণতার সহিত তাহমিনা বেগমকে লক্ষ্য করলো ইভান। বারবার কোরের দিকে তাকাচ্ছে আর কিছু একটা ভাবছে। ওনার মুগ্ধ নজর আর ভাবান্বিত মুখাবয়ব মোটাই সুবিধা ঠেকলো না ইভানের কাছে। তার না হওয়া সংসারটা ভেঙে গেছে, এবার তার ভাইয়ের না হওয়া সংসারটা ভাঙতে চাইছেন না তো উনি। ওনার দৃষ্টি তো তেমনি ইঙ্গিত দিচ্ছে। তার বউটা ছিনিয়ে নিয়ে এবার ভাইয়ের বউর পানে কুদৃষ্টি ছিনিয়ে নেওয়ার প্ল্যান। নো ওয়ে। বড় বড় পা ফেলে তাহমিনা বেগমের পাশে এসে বসলো ইভান। ফের মাকে উদ্দেশ্য করে বলল, আন্টির যখন এখনো নাস্তা পানির ব্যবস্থা করোনি আম্মু, টেবিল খালি কেন? ছেলের ব্যবহারে অপ্রস্তুত হলেন নিহারিকা বেগম। আশ্চর্য ছেলে ওনার, মেহমানের সামনে এভাবে বলতে আছে, তাতে নিজেরদেরও লজ্জা পেতে হয়, সাথে মেহমানকেও। এই ছেলের সুবুদ্ধি হবে কবে থেকে কে জানে। তবু মেহমানের সামনে অপ্রস্তুত যখন করেছে, উত্তর তো দিতেই হবে। মৃদু হেসে তিনি বললেন, রানী চা বানাচ্ছে, তাই
হয়তো দেরি হচ্ছে, চাটা হয়ে গেলে দিচ্ছি। এসবের দরকার ছিল না কিন্তু আপা, আমি তো এখনই উঠবো। দরকার ছিল না মানে কি? অবশ্যই দরকার আছে, আপনি দাদা ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের মা বলে কথা। আর এই জোয়ারদার বাড়িতে আপনার আপ্যায়ন হবে না তা কি করে হয়? কত দিকের আত্মীয় আপনি, আপনি তো নিজেও জানেন না। কপাল কুঁচকে ছেলের দিকে তাকিয়ে রইলেন নিহারিকা বেগম। এই ছেলে বলছেটা কি? তবে বাহিরের একটা মানুষের সামনে ছেলেকে প্রশ্নবিদ্ধ করতে পারলেন না, শুধু বললেন, দেখি ওইদিকে রানীর কত দূর হলো। সেসবে খেয়াল নেই তাহমিনা বেগমের। তিনি নিজের ভাবনায় ডুবে আছেন আর কিছুক্ষণ পর পর কৌরির মায়াময় মুখটার দিকে তাকাচ্ছেন। সেটা দেখে এবার নিশ্চিত হলো ইভান। ভদ্রমহিলা মনে মনে কি আশা পোষণ করছেন, তবে তা হতে দেওয়ার নয়। ইভান তো কখনোই হতে দেবে না সেটা। কণ্ঠে উচ্ছলতা প্রকাশ করে ইভান ওনাকে উদ্দেশ্যে বলল, মেয়েটা সম্পর্কে শুনছেন নিশ্চয়ই? বেখেয়ালিতে উত্তর দিলেন তাহমিনা বেগম। ছোট করে উত্তর দিলেন, মেয়েটাকে দাদা ভাইয়ের বউ বানাতে চাইছেন আব্বু আম্মু। কেমন হবে বলুন তো? দাদা ভাইয়ের পাশে দারুণ মানাবে না? চমকে ইভানের মুখের দিকে তাকালেন ভদ্র মহিলা। তিনি কি ভাবলেন আর এ ছেলে কি শোনালো? ভাগ্যিস বলবে বলবে করেও মুখে বললেন না নিজের ভাবনার কথা, না হলে লজ্জা শেষ থাকতো না। তবে মনে মনে মন খারাপও হলো ওনার। যদিও এরকম মেয়েকে হাতছাড়া করতে চায় না। ইভান হাসি মুখে ফের বলল, মেয়েটাকে তো আমাদেরও দারুণ পছন্দ, পছন্দ হওয়ার মতো মেয়ে। আমরাও চাই দাদা ভাইয়ের বউ হিসাবে তাকে এই বাড়িতে আজীবন আমাদের বৌমনি হিসাবে রেখে দেওয়া হোক। আন্টি বললে না তো কেমন হবে দাদা ভাইয়ের বউ হিসাবে মেয়েটা? খুবই ভালো। সন্তুষ্ট হলো ইভান। ভদ্রমহিলা এবার নিরেট নজরে কৌরির পানে তাকিয়ে রইলেন। সেটাও লক্ষ্য করলো ইভান। বুঝলো এক দেখায় কৌরিকে ওনার বেশ মনে ধরেছে। মনে ধরলে কি হবে, কৌরি শুধু দাদা ভাইয়ের, আর কারও সে হতে দেবে না কৌরিকে। মহিলার পাশ থেকে উঠলো না ইভান। সে চলে যাওয়ার পর ভদ্রমহিলা যদি মাকে জিজ্ঞেস করে বসেন আর তার মিথ্যা দ্বারা পড়ে যায়, তখন আরেক বিপত্তি। সেটা না হতে দেওয়ায় বসে থাকলো সে। ওই বিষয়ে প্রশ্ন করলে বা প্রসঙ্গ উঠলে এলেবেলে কথা দিয়ে প্রসঙ্গ ঘুরে দিতে পারে যেন বিদায় বসে থাকা। নাস্তা আসলো, খাওয়া দাওয়া হলো, তবে তার কথার বিষয়ে কথা উঠল না। এক পর্যায়ে ওনারা সবাইকে নিমন্ত্রণ দিয়ে চলে গেলেন। সে চলে যাওয়ার পানে তাকিয়ে ইভান নিজের জীবনের চক্রটাও সাজিয়ে গুছিয়ে নেওয়ার চিন্তাভাবনা মশগুল হলো। সময়টা শরতের শেষ বিদায়ের দিন। আকাশের সাদা মেঘের তুলোরাশিগুলো হঠাৎ কালো মেঘপুঞ্জে ছেয়ে গেছে। কাল বৈশাখীর ন্যায় উথাল পাথাল জড়ো হওয়ার ন্যায় বৈরী বাতাস শুরু হলো। সময়ের ব্যবধানে হঠাৎই দুপুরবেলার 4-5টা মধ্যরাতের ন্যায় অন্ধকারাচ্ছন্নে ছেয়ে গেল। কাল থেকে শরতের মিঠে মিঠে রোদের আবহাওয়াটা অল্প অল্প করে খারাপের দিকে এগোচ্ছিল। আজ সকালের দিকেও আকাশটা সেই অল্প অল্প খারাপেই সীমাবদ্ধ ছিল। হঠাৎ বেলা গড়াতে আবহাওয়ার চরম অবনতি পর্যায়ে চলে গেল। কাল বৈশাখীর ন্যায় ঝড় হাওয়া শুরু হলো, সাথে ঝিরিঝিরি বৃষ্টি। সে ঝিরিঝিরি বৃষ্টিটা এখন ঝুমঝুমে কুলকুলে বন্যায় পরিণত হয়েছে। মান্যতা আজ ভার্সিটিতে যায়নি। মৌনতার স্কুলে 12টায় ছুটি হয়। ছুটি হওয়ার সাথে সাথে চলে এসেছে সে। ইভান বাড়িতে নেই, বন্ধুদের সাথে দেখা করতে গেছে নাকি। ফোনটা আপাতত বন্ধ তার। এই ছেলেটাকে কখনো কাজের সময় পাওয়া যায় না, সব সময় অকাজের সময় তিনি পিছে পিছে। দুপুর 2টো বাজতে গেল, কৌরিটা এখনো বাড়িতে ফেরেনি। এই পরিস্থিতিতে ফেরারও কথা নয়, সেটা নিয়ে নিশ্চিত নিহারিকা বেগম। এক জায়গায় স্থির হয়ে বসতে পারছেন না তিনি। মেয়েটার কলেজ ছুটি হয় 1টায়, এখন বাজতে চললো 2টো, অথচ মেয়েটা এখনো বাড়িতে ফিরল না। ঝড় বৃষ্টি নিয়ে তো এমনিতেই টেনশনে আছেন, মেয়েটা ফিরবে কি করে? আর তার থেকেও টেনশন হচ্ছে ওনার মমতাময়ী মন আজ অবরিত উল্টাপাল্টা গিয়ে চলেছে। মেয়েটা কলেজের মধ্যে আছে নাকি এই পরিস্থিতিতেও বাইরে বের হয়েছে। মেয়েটা ঠিকঠাক আছে তো, নাকি কোনো বিপদে পড়েছে? ঝড় বৃষ্টি থামার সাথে সাথে মেয়েটা ঠিকঠাক বাড়িতে ফিরতে পারবে তো? এরকম কত শত আবল তাবল গাইছে মন। কৌরি যে এখনো বাড়িতে ফেরেনি এটা জাহিদ সাহেবকেও জানাননি তিনি এখনো, না হলে মানুষটাও দুশ্চিন্তা করতেন, সাথে রাগ করবেন। আবহাওয়ার এমন অবনতি দেখেও মেয়েটাকে নিয়ে আসতে বাড়ির গাড়িটা কেন পাঠানো হয়নি, বিষয়টা খেয়ালই ছিল না ওনার। এখন কি করবেন? হাফিজ তো আপাতত বাড়িতে নেই,
ইভানের নাম্বারে আবারও ট্রাই করলেন, বারবার ট্রাই করতে থাকলেন, পেলেন না। মেজাজ চড়ে গেল ওনার, মনে মনে হাজার ভকাঝকা দিলেন ছেলেটাকে। সময় যত ঘনাতে লাগলো ওনার অস্থিরতা ততই বাড়তে থাকলো। এক পর্যায়ে গিয়ে বাধ্য হয়ে নিবানকে ফোন দিলেন। নিবান ফোন ওঠাতে আতঙ্কিত গলায় ছেলেকে ডাকলেন, ও নিবান। চমকে উঠল নিবান, মা তো কখনো এভাবে ডাকে না তাকে। তবে আজ কি হলো? বাড়িতে কারো কিছু হয়নি তো? কিঞ্চিত বিচলিত হলো সে, বলল, কি হয়েছে মা? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? বাড়িতে সবাই ঠিক আছে তো? সময় নিলেন না নিহারিকা বেগম, বিচলিত গলায় বললেন, বাড়িতে সবাই ঠিক আছে, কারো কিচ্ছু হয়নি। তবে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নিবান, ফের বলল, তবে কি হয়েছে? কৌরিটা এখনো বাড়িতে ফেরেনি। বাইরে কি অবস্থা দেখেছিস? মেয়েটাকে নিয়ে তো আমার খুব টেনশন হচ্ছে বাবু। পরের বাড়ির মেয়ে, কিছু হয়ে গেলে কি জবাব দেব? ইভানও বাড়িতে নেই, ফোনেও পাচ্ছি না ওকে। বাড়ির গাড়িটা পাঠাবো? হাফিজও বাড়িতে নেই। ও বাবু, তুই একটু ওর কলেজে গিয়ে দেখ না। আমি যে স্থির হতে পারছি না, মনটা শুধু কু গাইছে। শরতের কালবৈশাখীর ন্যায় বৈরী হাওয়াটা প্রকৃতিতে আরো তাণ্ডব চালালো কোথায়। তার থেকে দ্বিগুণ বৈরী হাওয়া শুরু হলো নিবানের মনে। বাহিরের ঝড়ো হাওয়ার থেকে দ্বিগুণ তাণ্ডব নীলা চলতে থাকলো বুকের ভিতরের যন্ত্রণাটায়। ছটফটিয়ে উঠল মন, মা এসব বলছেটা কি? বাহিরের বৈরী ঘোর আমাবস্যার ন্যায় অন্ধকারাচ্ছন্ন অবস্থা, ঝুম বৃষ্টি, তার মধ্যে মেয়েটা এখনো বাড়িতে ফেরেনি। আর সেই কথাটা মা এখন তাকে বলছে। আশ্চর্য! ওপাশ থেকে অনবরত অপরাধী গলা এটা ওটা বলতে থাকলো নিহারিকা বেগম। সে সব যেন কানের ভিতরে গেল, মন স্পর্শ করলো না। ফোন কেটে দিল নিবান, সেকেন্ড দেরি করলো না, দ্রুত পায়ে অফিস কক্ষ থেকে বের হলো সে। আশেপাশে কোথায় কে আছে খেয়াল করলো না। বড় বড় পা ফেলে কিছুটা হন্তদন্ত হয়ে ব্যতিব্যস্ত পায়ে সামনে এগোলো। প্রতিমধ্যে দেখা হলো মৃদুলের সাথে। মিটিং রুমে ক্লায়েন্টের বসিয়ে সে আসছিল নিবানের সাথে দেখা করতে। আজ একটা বিশেষ কনফারেন্স আছে, বড় একটা ডিলও সাবমিট করতে হবে। সেসব তদারকি করে স্যারকে জানাতে আসছিল। প্রতিমধ্যে নিবানকেও ব্যতিব্যস্ত হয়ে বের হতে দেখে নিজে দাঁড়িয়ে পড়ল। নিবানের গম্ভীর মুখাবয়বের প্রকাশ ভঙ্গি অদ্ভুত ঠেকল। দুজনের সামনাসামনি হতেই মৃদুল বলল, স্যার, কনফারেন্স রুমে আপাতত সব কমপ্লিট, ক্লায়েন্টরাও এসে গেছে, আপনি গেলেই কনফারেন্স শুরু হবে। তবুও থামল না নিবান। আজ ডিলটা বিদেশি ব্যবসায়ীদের সাথে। নিজেদের কোম্পানির বিভিন্ন রকম প্রোডাক্ট শেয়ার নিয়ে বিদেশিরা তাদের নিজেদের দেশে ব্যবসা করতে চান। জেএসজে এর বিভিন্ন প্রোডাক্ট দেশে ছাড়াও বাহিরের দেশের নাম ডাক রয়েছে, চলো প্রচুর, যার কারণে ভিত্তিক বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে যুক্ত আছে তারা। আজ সেরকমই আরও একটা বিদেশি ব্যবসায়ীর সাথে চুক্তিবদ্ধ হওয়ার কথা। ডিলটা ইম্পর্টেন্ট। এই বৈরী আবহাওয়া উপেক্ষা করেও ওনারা হাজির। তবে এসব এখন আর তার মাথায় ঘুরছে না। কৌরির থেকে সে ইম্পর্টেন্ট ডিলটাকে কিছুতেই গুরুত্ব দিতে পারছে না, মূলত দিতে চাইছে না নিবান। তাতে যা হয়ে হোক। সামনে এগোতে এগোতে সে বলল, আজ ছোট চাচুকে সামলিয়ে নিতে বলুন, না পারলে আপনি সামলিয়ে নিন। বিস্মিত হলো কথা কাজে অনড় থাকা স্যারের অদ্ভুত কথাগুলো শুনে। এমন তো কখনই হয়নি। আজ হঠাৎ কি হলো স্যারের? ভাবনার সাথে সাথে নিবানের পিছু নিল সে, বলল, আজকের কনফারেন্সটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আপনি জানেনই, আর সেখানে আপনার ভূমিকাও যে বিশেষ গুরুত্বপূর্ণ থাকাটা খুবই জরুরি, সেটাও তো আপনার জানা। আপনি ছাড়া যে ডিলটা ক্যান্সেল হয়ে যেতে পারে সেটাও তো আপনি জানেন। তবে ক্যান্সেল করে দিন, এই ডিলটার থেকেও সে বিশেষ গুরুত্বপূর্ণ। নিবানের মুখের কথাগুলো আশ্চর্যের থেকেও আশ্চর্য লাগে মৃদুলের কাছে। ডিলের থেকেও সে ইম্পর্টেন্ট মানেটা কি? কে সে? থমকালো মৃদুল। তবে স্যারের মুখের উপরে জিজ্ঞেস তো করা সাজে না, তাই বলল, স্যার, এনি প্রবলেম? নো। এই পর্যায়ে এসে আর কথা বাড়ানো উচিত নয়। নিজের সীমা জানে মৃদুল, তবুও মন কৌতূহলী হয়ে উঠল। তার দেখা এতদিনের মানুষটার সাথে আজকের মানুষটার এত অমিল, মন মানল না। কৌতূহলী করে তুলল তাকে। নিবানের পিছু হাঁটতে হাঁটতে বলল, বাইরের এই খারাপ পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাইরে বের হওয়াটা ঠিক হবে বলে মনে হচ্ছে না স্যার। যতই ইম্পর্টেন্ট বিষয় হোক না কেন, আপনার এখন বের হওয়া উচিত হবে না। লিফটের দোরগোড়ায় এসে থামল নিবান। মৃদুলের দিকে শীতল দৃষ্টিতে চাইল। এ ছেলে যদি জানতো তার ভিতরের পরিস্থিতিটা সম্পর্কে কৌরি কোথায় আছে,
কিভাবে আছে, সর্বোপরি ঠিক আছে কিনা এসব ভেবে তার ভেতরে কি অবস্থা হচ্ছে, তবে হয়তো এগুলো বলার সাহস দেখাতো না। এমনিতেই মৃদুলকে এত কথা বলতে দেখে নিজেই বিরক্ত হলো। এত কথা তো বলে না ছেলেটা, নিজের সীমার মধ্যে থেকে যেটুকু প্রয়োজন সেটুকুই বলে। তবে আজ এত কথা বলছে কেন? বিরক্ত হলো সেটা প্রকাশ করলো না নিবান, শুধু গম্ভীর গলায় বলল, আমাকে নিয়ে আপাতত না ভাবলেও চলবে। পারলে আপনি ওদিকটা দেখুন, কিভাবে সব কিছু হ্যান্ডেল করা যায়, সেদিকে গুরুত্ব দিন। তবে আমার না থাকাটা যদি ডিলটা ক্যান্সেল হয় সমস্যা নেই। পাগল হলেন আপনি? মৃদু শব্দে আওড়ানো কথাটাও নিবানের কান এড়োলো না। তবে সেদিকে গুরুত্ব না দিয়ে লিফটে ঢুকে গ্রাউন্ড ফ্লোর বাটন প্রেস করে চোখ বুজে নিল। সঙ্গে সঙ্গে কৌরির মায়াময় সুন্দর মুখখানা ভেসে উঠল বদ্ধ নজরে। তখন মৃদুলের কথার প্রতি উত্তরস্বরূপ মৃদুস্বরে আওড়ালো, পাগল হতে আর বাকি রেখেছে কোথায়? ওই মেয়েটা পাগল তো বানিয়েছে, সাথে স্বস্তির যে নিঃশ্বাসটা চলছিল সেটাও যেন মৃতপ্রায় করার জন্য উঠে পড়ে লেগেছে। ভারী শ্বাস ফেলল নিবান, চোখ খুলে ফের বুঝে ফেলল। মন অতিমাত্রায় ছটফট করছে তার। মনে হচ্ছে চোখের পলকে মেয়েটার সামনে হাজির হতে পারলে মন শান্তি পেত। তাকে সুস্থ অবস্থায় দেখতে পেলে সব দুশ্চিন্তার অবসান ঘটাতো। নিজের নজর, মন, মস্তিষ্ক, পরাণ সব সুখ সুখ অনুভূতি হতো। মনে মনে আবারও বিড়বিড়িয়ে বলল, প্লিজ কৌরি, আমি তোমার কাছে আসা পর্যন্ত নিজেকে যে কোনো পরিস্থিতি থেকে যেভাবে হোক আগলিয়ে রেখো, প্লিজ প্লিজ কৌরি। ফের ঘন ঘন শ্বাস ফেলে মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানালো, ও প্রভু, সব দিক দিয়ে ঠিক রেখো। বাহিরের বৈরী হাওয়াটা কিছুটা কম হলেও ঝুম বৃষ্টিতে চারপাশটা কুয়াচ্ছনের মতো ঢেকে আছে। শুনশান রাস্তা, বৃষ্টির ঝুমঝুম আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নেই। অনেক সময় পর পর দুই একটা করে সিএনজি আসছে যাচ্ছে, তাছাড়া কোনো যানবাহনের চিহ্নটুকুও নেই। যদিও এই রাস্তায় ছোটোখাটো যানবাহন ছাড়া বড়সড় কোনো যানবাহন চলে না। রাস্তার ধারের বিভিন্ন দোকানপাটগুলো হয়তো বৈরী এই আবহাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে। অসময়ে বন্ধ দোকানের কপাটগুলোও সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। ছোটোখাটো শপিং মলগুলোও নিস্তব্ধ, মানুষের আনাগোনা নেই বললেই চলে। অথচ এই সময়টাতে প্রচুর লোকজনদের ভিড় থাকে সেখানে। পিচ ঢালা রাস্তার এপাশ থেকে ওপাশ যতদূর নজর যাচ্ছে, শুনশান রাস্তা আর ঝুম বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো ছাড়া সেভাবে কিছুই নজরে পড়ছে না। তবে মেয়েটা গেল কোথায়? কৌরির কলেজের সামনে এসে গাড়িটা থামিয়েছে প্রায় 15 মিনিটের মতো হবে। এখন বাসতে চলছে প্রায় 3টে। দুপুর 3টে হলো, রাত 3টের মতো দেখাচ্ছে চারপাশটা। ভয়ে ধক ধক করে উঠল বুকের ভিতরটা, মাথা চারা দিয়ে উঠল বিভিন্ন আজে বাজে চিন্তায়। ইতিমধ্যে কৌরির কলেজে খোঁজ নিয়ে জেনেছে নিবান সেখানে আপাতত কোনো স্টুডেন্ট অবশিষ্ট নেই। আবহাওয়া খারাপের দিকে যাওয়ার মতিগতি দেখতে স্কুল অ্যান্ড কলেজের সব স্টুডেন্টদের ছুটি ঘোষণা করা হয়েছে। বৈরী হাওয়ায় আর বৃষ্টির তোপে দারোয়ান দুজনও আজ গেটের পাহারাদারে নেই। কি করবে নিবান এখন? কোথায় খুঁজবে মেয়েটাকে? কি পরিস্থিতিতে আর কোথায় আছে মেয়েটা? উফ, নিঃশ্বাস নিতেই যেন অসহ্য লাগছে তার। অনর্গল বইতে থাকা ঝুপঝাপ বৃষ্টির মধ্যেও আকাশের দিকে তাকালো নিবান। মনে মনে ওই 7 আসমানের উপরে বসারবত মালিকের কাছে হাজারো সাহায্য প্রার্থনা করলো। ও মাবুদ, তাকে একবার শুধু পাইয়ে দাও, শুধু একবার। শুনশান রাস্তার এক পাশে গাড়িটা রেখে আশেপাশে দৃষ্টি বোলাতে ব্যস্ত নজর। বৃষ্টিতে ভিজে ঝুবুথুবু অবস্থা, সেদিকে বিন্দুমাত্র আগ্রহ দেখালো না নিবান। তার শুধু একটাই ভাবনা, খেয়াল কৌরিকে সুস্থ সমেত পাওয়া আর নিজের রয়ে শয়ে ধীমে ধীমে চলা নিঃশ্বাসটাকে একটু স্বস্তি দেওয়া, শান্তি দেওয়া। বৃষ্টির এই উগ্র তুপের মধ্যে ব্যস্ত পায়ে প্রায় আশপাশের বিভিন্ন গলিপথ, দোকানপাটের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় খোঁজ দিল নিবান। তবে নিরাশ হতে হলো তাকে। খুঁজতে খুঁজতে প্রায় মেন সড়ক ছাড়িয়ে কৌরিদের কলেজের রাস্তার পেছনের সড়কে চলে এলো। যদিও এদিকের রাস্তায় আসার সম্ভাবনা নেই মেয়েটার, কেননা এটা তাদের বাড়ির রাস্তা তো নয়, বরং আবাসিক লোকালয়ও নয়। দূরপাল্লার রাস্তা, যেখানে রাস্তার দুপাশে শুধুই সারিবদ্ধ গাছ, কিছু দূর পর পর ঝোপঝাড় আছে, আর বিশাল চওড়া কালো পিচঢালা রাস্তায় ক্ষণে ক্ষণে 6 8 চাকার বড় বড় যানবাহনগুলো চোখের পলকে শু শু করে ছুটে চলেছে।
বৈরী অন্ধকারাচ্ছন্ন আবহাওয়ায় আর বৃষ্টির তোপে আজ সেসব যানবাহনের চলাচলও কম দেখাচ্ছে। শুধু নজর ভর দেখাচ্ছে পিচ ঢালা ফাঁকা রাস্তা আর কুয়াশাচ্ছন্ন টুপটুপ বৃষ্টি। আশপাশে খেয়ালি নজর দিল নিবান, কিছুই পড়ল না নজরে। তবে মেয়েটা কোথায়, কোথায় আর কি অবস্থায় আছে সে? ছটফটানি চঞ্চল মন এবার উতলা, উদ্ভ্রান্ত হয়ে উঠল। সব সময়ের শান্ত নজর জোড়া হয়ে উঠল বিচলিত। ফাঁকা রাস্তায় দিশাহীন হয়ে বেশ কিছু সময় এদিক ওদিক খুঁজলো, দেখলো, তবে দুর্ভাগ্যবশত কিছুই নজরে পড়ল না। আবেগী মন কেমন যেন হয়ে উঠল। যদি আচমকা একটা ম্যাজিক হয়ে যেত আর মুহূর্তেই কৌরিকে সে পেয়ে যেত, কত সুখকর হতো তার জন্য বিষয়টা। সেটা শুধু সে অনুভব করতে পারছে। আশা হতো নিবান কলেজের পেছনের রাস্তাটা পার করে পুনরায় কলেজ মেন সড়কে আসার জন্য উদ্যোগী হতে হঠাৎই পা থামকালো নিবানের। সিনেমাটিকভাবে থেমে থেমে কোনো মতে চলার হৃদস্পন্দনটা দ্বিগুণ হারে বেড়ে গেল তার। যেমনটা কৌরি আশেপাশে থাকলে হয়, তাকে দেখলে অনুভব হয়। ক্লান্ত হৃদয় তাকে দেখলে প্রশান্ত হয়। খারাপ মন তাকে অনুভব করলে ম্যাজিকের মতো খারাপের মেঘগুলো কেটে যায়। তবে কি মেয়েটা আশেপাশে কোথাও আছে? তড়িৎ গতিতে আশেপাশে তীক্ষ্ণ নজর ফেলল নিবান। নজরে কিছুই পড়লেও মুহূর্তে ফুপিয়ে কান্না শব্দ পেল সে। কৌরির গলার স্বর। ওই মেয়েটা আর তার মধ্যে কোনো প্রকার সম্পর্ক নেই। যেটুকু নিজের মন থেকে তৈরি হয়েছে সেই সম্পর্কের দূরত্ব অনেক। একই বাড়িতে থেকেও মাইল কি মাইল সে দূরত্বের গভীরতা। তবে ওই মেয়েটা কি অজানা কারণে নিবানের খুব চেনা। মেয়েটার নিজের মধ্যে থাকা চুপি চুপি চাওয়া পাওয়াগুলো চেনা। তাকে দেখে মেয়েটার লুকোচুরি খেলা দূরের স্পর্শগুলো চেনা। মেয়েটার নিঃশব্দে পায়ের চলাচলগুলো চেনা। মেয়েটার নীরবে হোক বা ফুপিয়ে কান্না শব্দগুলো তার চেনা। হঠাৎ কী কারণে দূরে থেকেও মেয়েটাকে নিজের এত কাছের চেনা মানুষ হয়ে উঠল কি করে? নিবানের জানা নেই, হয়তো নিজেই চেয়েছিল মেয়েটাকে চিনতে জানতে, সে কারণেই। তবে এত সময় তো আশেপাশে ছিল সে, কই কোনো কান্না শব্দ তো পায়নি সে। তবে কি কৌরি তাকে দেখেছে? দেখে পাগল মেয়েটা কান্না শুরু করে দিয়েছে। ক্ষীণ হাসল নিবান। দুহাঁটুতে দুহাত ভর দিয়ে মাথা নিচু করে এত সময়ের বাদো বাদো হয়ে চলা নিঃশ্বাসটা স্বস্তিতে ত্যাগ করলো নিবান। পাথর ভর করে থাকা বুকের ভিতরটা হালকা হতে থাকলো। নিজের জান পাখিটা বুঝি জানের জায়গায় ধীরে ধীরে অবস্থান করতে থাকলো। মাথার চুল বেয়ে চুয়ে চুয়ে পড়তে থাকলো বৃষ্টির ঝমঝমে পানিগুলো। এমনকি সমস্ত শরীর বৃষ্টির পানিতে একাকার। ফুপিয়ে কান্নার রেশটা বেড়েছে। ওই অবস্থায় কিছুটা জোর গলায় কৌরিকে ডাক দিল নিবান। কৌরি। রাস্তার পাশের একটা পরিত্যক্ত ভাঙ্গাচোরা দোকানের আড়ালে হাঁটু মোড়ে চুপচাপ বসে আছে কৌরি। এত সময় নীরবে কাঁদলেও এই ফাঁকা রাস্তার পানির ঝপাত ঝপাত শব্দ কাউকে হাঁটতে দেখে পিছে ভয়ার্ত নজরে পিছে ফিরেছিল সে। ক্ষণিকের জন্য মনে হয়েছিল ওই বুঝি সে হায়েনারা আবার পিছু নিল, তার খাবলে খুবলে খেতে এলো তাকে। কিন্তু না, পরিচিত মুখটাকে দেখে ভরসা পেয়ে জুড়ে সুরে কেঁদে ফেলল সে। ফের নিবানের নরম কণ্ঠের ডাকটা কর্ণগোচর হতেই আরও জোরে কেঁদে দিল। সেই কান্না অনুসরণ করে পা বাড়ালো নিবান। বড় বড় কদম ফেলে ভিজে যুবথুবু হয়ে হাঁটু মুড়ে বসে থাকা কৌরির সামনে গিয়ে নিজেও হাঁটু মুড়ে বসলো। বার কয়েকে জুড়ে জুড়ে ঘন ঘন শ্বাস ছেড়ে এলোমেলো হাসলো। কৌরিকে এ অবস্থায় এখানে বসে থাকতে দেখে চতুর্দৃষ্টি বুঝে নিল অনেক কিছু। তবে মেয়েটাকে পেয়েছে, এটাই শান্তি দিল তাকে। শ্বাস ফেলে কমল কণ্ঠে সামনে বসা মেয়েটাকে শুধালো। খুব ভয় পেয়েছো তাই না? জমজমে বৃষ্টির মধ্যেও যেন কৌরি ডগর ডগর চোখের টলমলে নোনা জলগুলো দৃশ্যমান। সেদিকে শান্ত আর অটল নজরে তাকিয়ে রইল নিবান। এভাবে কেউ কাঁদে তাহলে কি নিজেকে স্থির রাখা যায়? আর না, ওই কন্ঠরত ময়াময় চোখ জোড়া দিয়ে ওভাবে তাকিয়ে থাকলে নিজেকে সামলিয়ে রাখা যায়। বর্ষায় ভিজে যুবথুবু ওই ছোট্ট দেহটা যে খুব করে নিজের দুহাতের বাহুবান্ধনীতে শক্ত করে জড়িয়ে নিতে ইচ্ছে করছে। সাথে ওই কেঁদে কেটে লাল বানিয়ে ফেলা মুখশ্রীর আনাচে কানাচেতে ভালোবাসার ছোঁয়ায় রাঙিয়ে তুলতে ইচ্ছে করছে। প্রবৃত্তিগুলো মনে জাগতেই অদৃশ্য ভঙ্গিতে মাথা ঝাড়া দিল নিবান।
নিজের আবেগ কন্ট্রোল করলো, অপেক্ষা করলো কৌরির উত্তরের। প্রশ্নবিদ্ধ হতে আজ যেন কৌরি কোনো দ্বিধা সংকোচ করলো না, তবে কান্নার তুপে কথাও বলতে পারলো না, শুধু মাথা ঘন ঘন উপর নিচ নাড়িয়ে হ্যাঁ জানালো। তার মাথা নাড়ানোর ঘনত্ব দেখে নিবান বুঝে নিল একটু নয়, মেয়েটা অনেকটাই ভয় পেয়েছে। কৌরির উত্তর পেতেই মোলায়েম কণ্ঠে, আমি এসে গেছি তো তোমার কাছে, আর ভয় কিসের, উঠে এসো চলো। নিঃসংকোচ কৌরির বরফ ঠান্ডা হাতটা ধরল নিবান। কেঁপে উঠল কৌরি, সেটা অনুভব করলো কতক্ষণ ধরে এ ঝুম বৃষ্টির মধ্যে মেয়েটা ভিজে চলেছে কে জানে। হাতটা ধরে উঠে দাঁড়াতে গিয়ে বাধা পেল নিবান। মেয়েটা কঠিন পাথরের মতো অটল বসে আছে। মনের মধ্যে যে ধারণাগুলো একটু আগে ধরা দিল তা মুহূর্তে মাথা চারা দিয়ে উঠল নিবানের। চোখ বুজে ফেলল সে। ফের কৌরির বলা শব্দগুলো কর্ণগোচর হতেই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা পানির মধ্যেও কান মাথা গরম হয়ে এলো তার। ক্রোধিত হয়ে পড়ল মন মস্তিষ্ক। আমার গায়ে ওড়না নেই, ওরা আমার মাথার হিজাব টেনে ছিঁড়ে ফেলেছে, সাথে ওড়নাটাও কেড়ে নিয়েছে। কম্পনরত কোপানো গলায় বাদো বাদো স্বরে কথাগুলো বলল কৌরি। রাগে হাতের মুঠো শক্ত হয়ে এলো নিবানের। মুঠোর তুপে পড়ে ফুলে ফেপে উঠল হাতের শিরা উপশিরাগুলো। টন টন হয়ে উঠল শরীরের সমস্ত পেশি। সে কৌরিকে এরকম একটা পরিত্যক্ত জায়গা জুবুথুবু হয়ে বসে থাকতে দেখে আগেই বুঝে নিয়েছিল কিছু একটা তো হয়েছে। আর কি হয়েছে সেটাও কিছুটা অনুধাবন করতে পেরেছিল, আর সেটাই শুনতে হলো। আবারও জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করলো নিবান। এখন মেয়েটাকে সামলানো দরকার। তারপর সে দেখছে কারো আত্মা ধরে টানাটানি করার ফলটা কী রূপ হয়, আর এসব শোনার পরে তাদের আত্মাগুলো কিভাবে টেনে শরীর থেকে বের করতে হয় জানা আছে নিবানের। কৌরির হাত ছেড়ে দিল নিবান। গায়ে বিচে চুপসে যাওয়া ব্লেজারটা খুলে ফের কৌরির সামনে হাঁটু মুড়ে বসলো। যে অবস্থায় মেয়েটা কলেজে আসে সেই অবস্থায় নেই। সাদা ইউনিফর্ম হিজাব, বোরকাটার শুধু বোরকাটা পরা থাকলো, হিজাব নেই গায়ে মাথায়। কৌরিকে বরাবরই দেখেছে মাথায় ওড়না বা স্কার্ফ হিজাবের সাথেও আলাদা করে ওড়না পরতে, হয়তো সে ওড়নাটার কথা বলছে। কৌরির হাত ধরে টেনে ব্লেজারটা গায়ে পরিয়ে দিল নিবান। কৌরি সংকুচিত হলেও কিছু বলল না, শুধু সামনে থাকা মানুষটার থমথমে মুখের দিকে চেয়ে রইল। বৃষ্টির তুপে চেয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে, তবুও চেয়ে থাকার চেষ্টা করলো সে। তার মনে হচ্ছে একটু আগের স্বাভাবিক চোখ মুখের মানুষটার সাথে এখনকার চোখ মুখের মানুষটার মিল নেই। হঠাৎ শ্যামবর্ণ মুখটা থমথমে ভাব, চোয়াল দয় লোহ কঠিন মূর্তি। একটু আগে শান্ত বাদামি বর্ণ চোখ জোড়ায় ছড়িয়ে পড়েছে রক্তিম আভা। এখনো ভয় করছে? খুব আদুরে গলায় জিজ্ঞেস করলো নিবান। প্রতি উত্তরে কথা বলল না কৌরি, শুধু মাথা নাড়িয়ে না জানালো। সেটা দেখে দীর্ঘশ্বাস ফেল নিবান। কৌরির কমল ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ফের বলল, তবে কোনো কারণে আমাকে ভয় পাচ্ছ না তুমি? ফের মাথা দুদিকে নাড়িয়ে না সম্মতি জানালো কৌরি। অশান্ত মনে শান্ত চোখে সেটা দেখলো নিবান। মেয়েটাকে তার দিকে অটল নজরে তাকিয়ে থাকতে দেখে মনে হলো মেয়েটা এভাবে তাকিয়েছে কেন, কোনো কারণে আবার তাকে ভয় পাচ্ছে না তো। বিদায় কথাটা জিজ্ঞেস করলো নিবান। উঠে দাঁড়ালো সে, কৌরিকে বলল, উঠো চলো। দাঁড়িয়ে পড়লো কৌরি। ঠান্ডায় হাত পা সব অচল হয়ে যাওয়ার মতো অবস্থা। উঠতে গিয়ে শরীরটা কেমন অচল অনুভব হলো। হেলে পড়ে যেতে নিলে নিবান তাকে দু হাত দিয়ে আঁকড়ে ধরলো। ফের নিজেই সোজা হয়ে দাঁড়ালো কৌরি। পাশে ফেলে থাকা ব্যাগটা নিতে গেলে বাধা দিল নিবান। অন্য হাতে সেটা তুলে নিল। আবারও কৌরির ডান হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে বড় বড় পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল। মেয়েটার শরীর কম্পনরত, হয়তো অতিরিক্ত ভেজার ফলে, আর মনের শঙ্কায় এই অবস্থা। বিজে অবস্থায় দুজনে গাড়িতে গিয়ে বসলো। গাড়িটা বাড়ির পথ ধরতে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, তুমি ছেলেগুলোকে এর আগে কখনো তোমাদের কলেজের আশেপাশে দেখেছো? অতিরিক্ত বৃষ্টির পানিতে ভেজার কারণে ফর্সা মুখটা এমনিতেই ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। নিবারের মুখে হঠাৎ এমন কথা শুনতে মুখটা আরও ফ্যাকাশে বর্ণ হয়ে গেল। মনে পড়ে গেল সেই বিভস্ত সময়ের কথা। আবহাওয়া খারাপের কারণে যখন কলেজ টাইম পার করার আগে ছুটি ঘোষণা করা হলো, তখন সে কিছু নোটস নিজের খাতায় কালেক্ট করতে ব্যস্ত ছিল। তারা কিছু মেয়েরা বাদে অধিকাংশ মেয়েরা তখন কলেজ থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিয়েছিল। অল্প সময়ের মধ্যে সংক্ষেপে নোটসগুলো কোনো মতে কালেক্ট করে
কলেজের বাইরে বের হতে ঝড়ের আনাগোনা শুরু। গৌরী মনে করেছিল সিএনজি পেলে আর তো কোনো সমস্যা নেই, তবে খালি সিএনজি পাওয়ায় মুশকিল হয়ে যাচ্ছিল। পরিচিত দুই একজন বান্ধবী যারা তার সাথে দাঁড়িয়েছিল তাদের বাড়ি উল্টো পথে আর আশেপাশে হওয়ায় তারা দ্রুত হেঁটে চলে গিয়েছিল। জ্বরের সাথে সাথে বৃষ্টির আনাগোনা যখন শুরু হলো, বিপদের সংখ্যায় গৌরীও কলেজের সড়ক রেখে সামনের সড়কের দিকে হাঁটা দিল। যদি ওখান থেকে দ্রুত খালি সিএনজি বা রিক্সা পায়, তবে সে পর্যন্ত যাওয়ার আগে আকাশ ভেঙে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামতে দেখি একটা টং দোকানের ভিতরে আশ্রয় নিতে হলো তাকে। অতিমাত্রায় বিস্তৃত পেয়ে দোকানদারও তখন দোকানের ঝাঁপি লাগিয়ে দিয়েছে। তখনও ছাউনির নিচে একা দাঁড়িয়ে সিএনজির অপেক্ষা করছিল গৌরী। কিছু সময় বাদে হঠাৎ দেখলো তিনটি ছেলে তার পাশে ছাউনির নিচে এসে দাঁড়িয়েছে। গায়ে মাথায় বৃষ্টির পানি লাগায় সেগুলো ঝাড়ছে মুড়ছে। ছেলেগুলোকে এর আগে দেখেছে গৌরী। কলেজ থেকে মেয়েরা বের হলে উল্টোপাল্টা গান ধরা অভদ্রের মতো শীষ বাজানো, কলেজের এই রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে আড্ডাবাজি করা, প্রতিনিয়ত এসবই কাজ এদের। তাদের চেহারায় প্রকাশ পায় এরা অভদ্র, বকাটে আর নেশাখোর। রাস্তা তখন শুনশান, বাতাসের প্রকোপ আর ঝুম বৃষ্টির আনাগোনা। ভয়ে শঙ্কায় কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার মতো অবস্থা। ইতিমধ্যে ছেলেগুলো তাকে ইঙ্গিত করে উল্টোপাল্টা বাক্য ছোড়া শুরু করে দিয়েছে, সাথে সিগারেটের বাজে দুর্গন্ধ তো আছে। দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল, প্রাণ যায় যায় অবস্থা গৌরীর। নিজের সাথে যখন তখন বাজে কিছু ঘটতে পারে ভেবেই সে ঘন বৃষ্টির মধ্যেও রাস্তায় বেরিয়ে পড়েছিল গৌরী। আর তখনই ঘটল বিপত্তি। একটা ছেলে তার গায়ের ওড়নাটা পিছন থেকে টেনে ধরল। বোরকার সাথে ওড়নাটা পিন আপ করে না থাকায় মুহূর্তে সেটা ওদের হাতের মুঠোয় চলে গেল। ভয়ের সংখ্যায় থরথরিয়ে কেঁপে চলছিল গৌরী। কি করবে ভেবে উঠতে পারছিল না। রাস্তা শুনশান, আশেপাশের দোকানপাটগুলো বন্ধ। চিৎকার চেঁচামেচি আর ছেলেগুলোর অসভ্যতামের বিরুদ্ধে প্রতিবাদ করো তার কোনো লাভ হবে না। বিদায় ভয় শঙ্কা নিয়ে আবারও সামনে এগোতে গেলে তার মাথায় মোড়ানো হিজাবটাতে টান অনুভব করলো। ভয়ে কেঁদে ফেলেছিল গৌরী, তবে ভয়ের সাথে সাথে এবার রাগ খুব হয়েছিল প্রচুর। পরিস্থিতিতে বুঝেও রাগ খুব নিয়ন্ত্রণ না করতে পেরে পিছনে ফিরে জোর গলায় প্রতিবাদও করেছিল। আপনারা কেন আমার সাথে অসভ্যতাম করছেন? রাস্তায় মেয়েদের বিরক্ত করার আগে ঘরে মা বোনদের কথা মনে পড়ে না? এমনিতেই করে ভীত টাইপের, তার উপর সংগীত গলায় কথাগুলো বলতে ছেলেগুলো বিশ্রীভাবে হাসতে শুরু করলো। ফের লালসিত গলায় বলল, মনে পড়ে তো মা বোনদের কথা, কিন্তু রাস্তার সব মেয়েকে যদি মা আর বোন ভাবি তবে বউ পাবো কোথায় সুন্দরী? আর তোমার মতো সুন্দরী মেয়েকে খোরাই না মা বোন ভাবা যায়? তোমার মতো মেয়েকে নজরে পড়লে শুধু বউ বউ রকমের আসে। আরও শত বিশ্রী রকমের কথা বলতে লাগলো একের পর এক। বাহিরে চোখ মুখ শক্ত রাখলো, ভেতরে ভেতরে ভয়ের সংখ্যায় নুয়ে পড়েছিল গৌরী। এই অসভ্য জানোয়ারগুলোর সাথে কথা বাড়ানো মানেই বিপদ বুঝে দ্রুত সামনে এগোতে গিয়ে আবারও বাধা পেল। তবে দাঁড়ানোর মনোভাব দেখালোই না। হিজাবে টান পড়া সত্ত্বেও সামনের দিকে হাঁটা দিল সে। তবুও ছাড়েনি ওই অমানুষগুলো, বরং আরও জোরে হিজাবের কোনাটা টেনে ধরতেই চুল ছিঁড়ে ঘুরে হিজাবটা নিয়ে নিল তাদের হাতের মুঠোয়। সঙ্গে সঙ্গে চিৎকার করে কেঁদে দিয়ে সামনের দিকে দৌড় দিয়েছিল গৌরী। রাস্তায় তখন একটা মানুষও নেই। জ্বর আর বৃষ্টির প্রকোপ দ্বিগুণ। তখন চারপাশটা কেমন অন্ধকার। পেছন থেকে ছেলেগুলো ছুটে আসছে দেখে দিশাহারার মতো যেদিকে নজর গেছে সেদিকে ছুটে গিয়েছে গৌরী। বেশ কিছুক্ষণ দিশাহীন ছুটে চলার পর হঠাৎই মনে হলো ছেলেগুলো আর তার পেছনে নেই। কারণটা কি জানা নেই গৌরীর, কেন ছেলেগুলো তার পিছনেও ছেড়েছিল। তবে নিজের নিরাপদ রাখতে ওই পরিত্যক্ত জায়গাটায় পিছনে গিয়ে লুকিয়েছিল সে। ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও সাহসে কুলায়নি সেখান থেকে বেরিয়ে আসার, তবে মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইছিল। করি খুশি ফিরল করি। ড্রাইভিং সিটে বসা মানুষটার দিকে উদ্ভ্রান্তের ন্যায় ফিরল সে। মানুষটার দৃঢ় নজর তখনও সামনের দিকে, তবে মনোযোগ তার দিকে, এটা বেশ অনুভব করতে পারল করি। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে মুখে মৃদু শব্দে বলল, খুব চেনা। ওদেরকে প্রতিনিয়ত কলেজের
আশেপাশেই দেখা যায়। আর কথা বাড়ালো না নিবান। বাড়ির কাছাকাছি গাড়িটা পৌঁছানোর আগে কাউকে ফোন দিল সে। উপাস থেকে কলটা রিসিভ হতেই গম্ভীর গলায় বলল, মান্য, একটা ওড়না নিয়ে বাড়ির বাইরে আয়। উপাস থেকে মুখে হাত চেপে হতভম্ব হয়ে দাঁড়িয়েছে মান্যতা। করি বাড়িতে না আসাতে সেও ছটফট করছে। বাড়ির অধিকাংশ লোকে এখনো জানে না কৌরি বাড়িতে ফেরেনি, বিশেষভাবে মা আর সে ছাড়া। একটু আগে মায়ের কাছ থেকে জেনেছে কৌরি বাড়িতে না আসা দাদাভাইকে জানিয়েছেন তিনি। একটু নিশ্চিত হলেও টেনশন কমেনি। এখন দাদাভাইও ওড়না নিয়ে বাইরে যাওয়ার কথা বলছে কেন? মেয়েটার সাথে খারাপ কিছু ঘটেনি তো? ও আল্লাহ! দ্রুত ওয়ার্ড্রপ থেকে একটা ওড়না বের করে নিয়ে দৌড় দিল মান্যতা। বাড়িটা আপাতত শুনশান। বৃষ্টির ঠান্ডার প্রকোপে যে যার রুমে অবস্থান করছে, হয়তো ঘুমিয়েও পড়েছে। কোনো রকমে মেইন দরজা খুলে বৃষ্টির মধ্যেও লন এরিয়ায় পা রাখতে গিয়েও দেখলো দাদাভাইয়ের গাড়িটা এদিকে আসছে। দাঁড়িয়ে পড়লো মান্যতা। গাড়ি এসে থামতে দ্রুত বেগে গাড়ির জানালার পাশে গিয়ে দাঁড়ালো সে। ততক্ষণে জানালার কাজ নামিয়ে দিয়েছে নিবান। বিধ্বস্ত কৌরিকে দেখে পরাণ কেঁপে উঠল তার মধ্যে মান্যতাকে দেখে কেঁদে ফেলল কৌরি। মুহূর্তে গাড়ির দরজা খুলে নিচু হয়ে কৌরিকে নিজের সাথে জড়িয়ে ধরল মান্যতা। ভিজে গেল নিজে, তবুও সরল না। কৌরির মাথায় বারংবার হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে বলল, তুই ঠিক আছিস তো পাখি? আর কখনো তোকে এইভাবে একা ছাড়বো না। কাঁদিস না পাখি, চুপ কর। অর্ণগোল এটা ওটা বলে গেল মান্যতার আদরি কথাগুলোই কান্না যেন বাড়ল কৌরি। সেটা বুঝে মান্যতা ফের বলল, কিচ্ছু হয়নি, একদম কিচ্ছু হয়নি। ছেড়ে দিল কৌরিকে। বাইরের ব্লেজারটা কৌরির গায়ে দেখতেই আটকে উঠল বুকের ভিতর, তবে মুখে তা প্রকাশ করলো না। নিয়ে আসা ওড়না মেলে তার উপর গায়ে দিয়ে বলল, কৌরিকে ধরে বাহিরে নিয়ে আসলো মান্যতা। বাড়ির দিকে পা রাখবে এমন সময় মান্যতাকে ডাকলো নিবান। ফের বলল, ওকে এই অবস্থায় যেন বাড়ির কেউ না দেখে, বিশেষ করে পপিমণি। আর ও ভয় পেয়েছে প্রচণ্ড। ওকে আপাতত একা ছাড়িস না। খাবার শেষে জ্বরের একটা ওষুধ খাইয়ে দিস। গাড়ি স্টার্ট দিল নিবান। হঠাৎ কৌরির মন ছটফটিয়ে উঠল। মানুষটা তো তার মতো কাক ভেজা, তবে জামা কাপড় চেঞ্জ না করে আবারও যাচ্ছে কোথায়? কিছু বলতে চেয়েও বলতে পারল না কৌরি। শুধু শাসা বেগে গাড়ির চলে যাওয়াটা দেখলো। মনে মনে আওড়ালো, আজ কেন ওই মানুষটার দিকে মনটা টানছে তার? ওই মানুষটা শক্ত চলা, রক্তিম চক্ষুদয় তাকে যে ইঙ্গিত দিল, তবে কি এই কাক ভেজা অবস্থায় সেদিকে ছুটলো মানুষটা? কিন্তু কেন? তার জন্য এসব কি ভাবছে সে? নিজের সীমা তো জানে কৌরি, সে সীমা কখন অতিক্রম করতে চায় না সে। উচিতও নয় অতিক্রম করা। আর সেই অনুচিত কাজের ভাবনাটাও সীমার মধ্যে পড়ে, তাই সেটা নিয়ে ভাবনাও অনুচিত। সারাদিন তুমুল ঝড় বর্ষণের পর রাতে গিয়ে নিস্তব্ধ হলো প্রকৃতি। যদিও রাত, তবু বাহিরের পরিবেশটা ঘুর আমাবস্যা নেয় ঘুটঘুটে আধার। শীতল ভাবটা যেন মাগের কনকনে ঠান্ডা ভাব, সেই ঠান্ডা ভাবটা আরও বাড়িয়ে দিচ্ছে। মাঝে মধ্যে গ্রিল বেদ করে আসা মৃদুমন্দ বাতাসে অতি শীতল ঠান্ডা ভাব আবহাওয়ার মধ্যেও ব্যালকনিতে শটান দাঁড়িয়েছে নিবান। গায়ে পাতলা টি শার্ট, বলিষ্ঠ দেহটা ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাচ্ছে শীতল বাতাসে, তবুও নড়চড় নেই তার।